নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তোমায় যদি বিয়ের আগে ডিভোর্স দিয়ে দেই তাহলে কি তুমি খুব বেশি কষ্ট পাবে বর্ষা? রেস্টুরেন্টে বসে হবু বরের মুখে এমন কথা শুনে পুরোই আটকে উঠল বর্ষা। চোখে মানেটা খুব সোজা বর্ষা। আমি চাই না আমাদের বিয়েটা হোক, আর আমার মনে হয় না আমাদের বিয়ের 1 বছরও কমপ্লিট হওয়ার আগে আমাদের ডিভোর্স হবে না। তাই আমি চাই এই বিয়ে। এবার সত্যি সত্যি বুকটা কেঁপে উঠল বর্ষার। ছোটবেলা থেকে যে ছেলেকে মনে প্রাণের স্বামী হিসেবে মেনে এসেছে, নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে, সেই ছেলের মুখে এমন কথা শুনে ঠিক কেমন রিয়েকশন দেওয়া উচিত সত্যি ভুলে গেছে সে। আমি কি কারণটা জানতে পারি? এবার শুভ্র খুব সিরিয়াস ভাবেই বলল, আমার মনে হয় তোমার সাথে আমার যায় না। তোমার চুপচাপ থাকার স্বভাব, হাঁটা চলা, কথা বলার ধরন, এইটুকুতেই ভয় পেয়ে যাওয়া কোনো কিছুই, একটুতেই ভয় পেয়ে যাওয়া কোনো কিছুই আমার ভালো লাগে না। তুমি তো জানো আমি এতদিন বিদেশে ছিলাম, বিদেশি কালচারে বড় হয়ে ওঠা আমার। সেখানে আমার বিজনেস, বাড়ি, কাজকর্ম সবকিছু। বিয়ের পর হয়তো আমায় তোমায় নিয়ে সেখানেই থাকতে হবে, আর আমার মনে হয় না তুমি আমার সাথে মানিয়ে নিতে পারবে। শুভ্রের কথা শুনে প্রায় স্তব্ধ বর্ষা। সে বুঝতে পারছে না এর প্রতি উত্তরে ঠিক কি বলা উচিত। তার চুপচাপ থাকা স্বভাবটাই তবে বিচ্ছেদের কারণ হলো। ছলো ছলো চোখে শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল বর্ষা, কারণটা কি শুধু এতটুকুই নাকি অন্য কিছু আছে শুভ্র? বর্ষার কথা শুনে বিস্ময়ের ছাপ এসে ভর করল শুভ্রের মুখে। ভ্রুকুচকে বলল সে, আর কি কারণ থাকতে পারে? আপনি এই কথাগুলো বাড়ির সবাইকে কেন বলছেন না? বলতে তো চাই বর্ষা, কিন্তু পরিস্থিতি এমন যে আমি কিছুই বলতে পারছি না। তুমি তো জানো তোমার আর আমার বাবা দুজন সেই ছোটবেলার বন্ধু, আর সেই সুবাদেই তোমার আমার বিয়ের কথা সেই ছোটবেলা থেকে ঠিক করে রেখেছে সবাই। আমি এখন আমার বাবাকে কিছু বললেও বুঝতে চাইবে না। তাই আমি চাই আমার বাবার সাথে তুমি কথা বলো, আর আমি তোমার বাবার সাথে। আই থিঙ্ক তুমি বললে আমার বাবা মেনে নিবে। দেখো, বিয়েটা হলো দুটো মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর আমি চাই না এই বিষয়টায় কোনো গাফিলতি হোক। এতে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। শুভ্রের কথায় হতাশার নিঃশ্বাস ছাড়ল বর্ষা। তারপর বলল, বুঝতে পেরেছি, আপনার আমাকে পছন্দ নয়, এই তো? উত্তরে কফির কাপে এক চুমুক দিয়ে বলে উঠল শুভ্র। আমার কথাটা খারাপভাবে নিও না বর্ষা। সবাইকে কি সবার ভালো লাগে বলো? কিছুক্ষণ নিশ্চুপ থেকে বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। তারপর বলল, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি কথা বলবো আপনার বাবার সাথে। বর্ষার কথা থ্যাংক ইউ বর্ষা। উত্তরে মৃদু হাসলো বর্ষা। এমন সময় শুভ্রের ফোনটা বেজে উঠল। শুভ্র এক পলক বর্ষার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফোনটা তুলে বলল, হ্যালো মা। সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে চিন্তিত কণ্ঠ নিয়ে হতভম্ব হয়ে বলল শুভ্রের মা, কোথায় তোরা? তাড়াতাড়ি বাসায় আয়। বর্ষা তো তোর সাথে, তাই না? মা, কিন্তু কি হয়েছে? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? উত্তরে হতভম্ব হয়ে কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল শুভ্রের মা, তোর দাদুর যেন কি হয়েছে শুভ্র? তাড়াতাড়ি তোরা দুজন বাসায় আয়। আমি কিছু বুঝতে পারছি না। তোর বাবা বাড়িতে নেই শুভ্র, তাড়াতাড়ি আয়। তুমি টেনশন নিও না মা, আমি আর বর্ষা এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয় বাবা। আসছি। এতটুকু বলেই ফোনটা কেটে উঠে দাঁড়ালো শুভ্র। শুভ্রকে দাঁড়াতে দেখে বর্ষারও চিন্তিত কণ্ঠ নিয়ে কি হয়েছে? দাদু অসুস্থ হয়ে পড়েছে বর্ষা, তোমায় আর আমায় এক্ষুনি যেতে হবে। কি হয়েছে দাদুর? তা তো জানি, মা বললো তাড়াতাড়ি তোমায় আমায় যেতে। ঠিক আছে, চলুন তাড়াতাড়ি। চলো। এতটুকু বলে রেস্টুরেন্ট থেকে বের হলো বর্ষা আর শুভ্র। হতভম্ব হয়ে শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড়ে শুভ্রের বাড়ি ঢুকলো বর্ষা, আর তার পেছনে শুভ্র। বর্ষা দৌড়ে দাদুর রুমের দিকে গিয়ে হতভম্ব কণ্ঠ নিয়ে বলল, কি হয়েছে দাদুর? বিছানায় শুয়েছিল শুভ্রের দাদু, আর তাকে ঘিরে ধরে চারপাশেই দাঁড়িয়ে আছে শুভ্রের বাবা মা, বর্ষার বাবা মা, সাথে আরো কিছু লোকজন। বর্ষার ভয়েস শুনে সবাই তাকালো বর্ষার দিকে। তৎক্ষণাৎ বর্ষার মা এগিয়ে এসে বলল, তোরা চলে এসেছিস? হুট করেই বুকে ব্যথা শুরু হয়ে অসুস্থ হয়ে পড়েছে তোদের দাদু। ডাক্তারও এসেছিল, বললো মিনি স্ট্রোক করেছে নাকি। কি বলো মা?
এতটুকু বলে দৌড়ে চলে যায় বর্ষা দাদুর কাছে। তারপর চিন্তিত গলা নিয়ে বলল, তুমি ঠিক আছো দাদু? উত্তরে মৃদু হেসে বুকে হাত রেখেই বলে উঠল শুভ্রের দাদু। আমি ঠিক আছি। দাদুর কথা শুনে অভিমানী স্বরে বলল বর্ষা। তুমি এমন কেন দাদু? একটু নিজের যত্ন নেও না। বলতে বলতেই কেঁদে ফেলল বর্ষা। বর্ষার কান্না দেখে শুভ্রের দাদু ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুই কাঁদছিস কেন পাগলি? আমি ঠিক আছি। উত্তরে ছলছল চোখে তাকালো শুধু বর্ষা দাদুর মুখ পানে। অন্যদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকা শুভ্র একবার দাদু তো একবার বর্ষার দিকে তাকাচ্ছে। শুভ্র বোঝে না এই মেয়েটা এতটুকুতেই এত ইমোশনাল হয়ে যায় কেন। বিরক্ত লাগে শুভ্র। ছোটবেলা থেকেই তেমন একটা পছন্দ করে না শুভ্র বর্ষাকে। কেন করে না এটা সে নিজেও জানে না, শুধু এতটুকুই জানে তার পছন্দ নয় বর্ষা নামক মেয়েটিকে। শুভ্রের বাবা আর বর্ষার বাবা হলো ছোটবেলার বন্ধু। একসাথে স্কুল কলেজ ভার্সিটি শেষ করেছে তারা। আর তখন থেকেই তারা ঠিক করে রাখে তাদের ছেলে মেয়ে হলে বিয়ে দিয়ে তাদের বন্ধুত্বটাকে আরো গভীর করবে। আর সেই জন্যই শুভ্র আর বর্ষার বিয়ে দেওয়া। আগামী 1 মাসের মধ্যে তারা ভেবে রেখেছে শুভ্র দেশে ফিরলেই ওদের বিয়েটা দিয়ে দিবে। ছোটবেলা থেকেই শুভ্র বর্ষা জানতো তাদের বিয়ে হবে, তবুও তখন বিয়ে নামক জিনিসটা আসলে কি বুঝতো না তারা কেউই। শুভ্র কখনোই চায়নি তার সাথে বর্ষার বিয়ে হোক, এই জন্যই দেশে আসতে চায়নি। এক প্রকার বাধ্য হয়েই তাকে দেশে আসতে হয়েছে। কিন্তু শুভ্র ভেবে রেখেছে দরকার পড়লে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাবে, সে তারপরও বর্ষাকে বিয়ে করবে না। হঠাৎই শুভ্রের ভাবনার মাঝখানে শুভ্রের দাদু বলে উঠল, দাদু ভাই, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। উত্তরে শুভ্র বেশি কিছু না বলে চুপচাপ এগিয়ে গেল দাদুর দিকে। শুভ্রকে নিজের দিকে আসতে দেখে চোখের ইশারায় শুভ্রকে পাশে বসতে বলল দাদু। শুভ্র বেশি কিছু না ভেবে চুপচাপ বসে পড়ল পাশে। তারপর দাদু ভাই শুভ্র আর বর্ষার হাত ধরে সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমার তো বয়স হয়েছে, কখন মরে যাই তার ঠিক নেই। দাদুর কথা শুনে বর্ষা কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল, দাদু, তুমি এগুলো কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি বর্ষা। দেখো, আজ হোক বা কাল হোক, আমার তো যেতে হবে তোমাদের দাদির কাছে। আমার জীবনের শেষ মুহূর্তের একটা ইচ্ছে হলো তোমার আর শুভ্রের বিয়েটা দেখার। তাই আমি চাই তোমরা খুব শীঘ্রই বিয়েটা করে ফেলো। দাদুর কথা শুনে শুভ্রের বাবা বলে উঠল, বাবা, তুমি সুস্থ হলেই বিয়েটা করিয়ে দিব। আর এমনি তো আগামী মাসে ওদের বিয়ের তারিখ ঠিক করে নিব, তো তা তো জানোই। উত্তরে দাদু কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, তোমরা বুঝতে পারছো না, আমি বেশি দিন থাকবো না তোমাদের সাথে। তাই আমি চাই আগামী 2 সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা দিতে। দাদুর কথা শুনে বর্ষা শুভ্র দুজনেই চোখ বড় বড় করে তাকালো একে অপরের দিকে। বর্ষা দাদুর মুখের দিকে তাকিয়ে বলল, দাদু। উত্তরে বর্ষার কথার মাঝেই বলে উঠল দাদু, তোমার কথা পরে শুনবো, এখন আমায় বলতে দাও আগে। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? উত্তরে বর্ষার বাবা আর শুভ্রের বাবা দুজন কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে। উত্তরে মুচকি হাসলো শুভ্রের দাদু। আর বর্ষা শুভ্র দুজনেই প্রায় হতাশ হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। আর শুভ্র তো মনে মনে ভেবেই নিয়েছে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাবে, তারপরও বর্ষাকে বিয়ে করবে না সে। আজ শুভ্র আর বর্ষার বিয়ে। পুরো বাড়ি জুড়েই যেন বিয়ের ধুম পড়ে গেছে। চারিদিকে গান বাজনার সাথে অনেক মানুষের আলাপন। যদিও 2 সপ্তাহের মধ্যে খুব বেশি জাঁকজমক করে বিয়েটা দিতে পারেনি কেউ, তারপরও সাধারণের মধ্যে অনেকটাই উচ্ছ্বসিত পরিবেশ হয়েছে এখন। বাড়ি ভর্তি করা লোকজনের আনাগোনা, সাথে বাচ্চাদের হই হুল্লোড়, সবকিছুই যেন এক অন্যরকম আনন্দকর মুহূর্ত। কিন্তু এই আনন্দকর মুহূর্তটাকে উপভোগ করতে পারছে না শুভ্র। সে তো এসবের ভিড়ে নিজেকে আড়াল করে বাড়ির ছাদে বরবেশে এক কোনায় দাঁড়িয়ে আছে চুপচাপ। মন মেজাজ খুবই খারাপ তার। দাদুর উপর ভীষণ রাগ হচ্ছে শুভ্র। বিয়ের আসর ছেড়ে পালিয়ে যেতে খুবই ইচ্ছে করছে তার। আবার ভাবছে ফ্যামিলির সম্মানও তো আছে, কিন্তু বর্ষার নামটা মাথায় আসলেই তো রাগ আসে তার। কি করে সারা জীবন কাটাবে সে বর্ষার সাথে? আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল শুভ্র।
এমন সময় শুভ্রর বন্ধু অনেক দৌড়ে এসে দাঁড়ালো শুভ্রের পাশ দিয়ে, তারপর বলল, কিরে দোস্ত, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নিচে চল, তোকে ডাকছে সবাই। আর কিছুক্ষণের মধ্যেই তোর আর বর্ষার বিয়ে। কোথায় আনন্দ করবি তা না, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস। বিয়ে টিয়ে করার ইচ্ছে নেই নাকি? বলেই হেসে ফেলল অনেক। অনেকের হাসি দেখে খুবই সিরিয়াস ভাবেই বলল শুভ্র। আমার সত্যি এই বিয়ে করার ইচ্ছে নেই। শুভ্রের কথাটাকে খুব বেশি পাত্তা না দিয়ে হেসে বলল অনেক। আমার সাথে মজা নিচ্ছিস নাকি? অনেকের কথা শুনে বিরক্ত প্রকাশ করে গভীর কণ্ঠ নিয়ে বলল শুভ্র। তোর কি আমাকে জোকার মনে হচ্ছে অনেক? শুভ্রের এবারের কথা শুনে অনেক বেশ সিরিয়াস ভাবেই বলল, তুই কি সত্যি এই বিয়েটা করতে চাস না শুভ্র? না, আমার ইচ্ছে করছে আমি এখনই এখান থেকে পালিয়ে লন্ডনে ফিরে যাই। শুভ্রের এবারের কথা শুনে অনেক যেন সত্যি অবাক। তার মানে শুভ্র সব সিরিয়াস ভাবেই বলছে? অনেক হতাশ ভরা কণ্ঠ নিয়ে বলল, এভাবে বলছিস কেন? তোর কি বর্ষাকে পছন্দ নয়? না, আমার বর্ষাকে ভালো লাগে না, কোনো কালেই লাগেনি। আর আমার মনে হয় না সামনের দিনগুলোতে আমার ভালো লাগবে। এভাবে বলছিস কেন? তুই বুঝতে পারছিস না? আমি চাই না আমাদের বিয়েটা হোক। আমার বর্ষাকে পছন্দ নয়। এই ছোট্ট বিষয়টা তোরা কেন বুঝতে পারছিস না? শুভ্রের কথা শুনে বিষণ্ণ মাখা কণ্ঠ নিয়ে বলল অনেক। এভাবে বলিস না, দেখবি বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর বর্ষা খুব ভালো মেয়ে। আমি বলিনি বর্ষা ভালো না, বর্ষা যথেষ্ট ভালো, কিন্তু আমার ওকে ভালো লাগে না। এই কথাগুলো বাড়ির সবাইকে কেন জানাসনি? জানাতে চেয়েছিলাম তো, বর্ষার সাথেও কথা হয়েছিল, কিন্তু হুট করে দাদুর এই অসুস্থতায় সবকিছু পাল্টে দিল। উত্তরে শুভ্রের কাঁধে হাত দিয়ে বলল অনেক। টেনশন নিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে কত মানুষ আছে যারা বিয়ের আগ পর্যন্ত তার জীবনসঙ্গীর মুখটাও ঠিকভাবে দেখেনি। আমার মা বাবাই তো বিয়ের আগে নাকি তারা একে অপরকে চিনতো না, জানতো না, কিন্তু দেখ বিয়ের কত বছর হয়ে গেল তারা এখনো একসাথে আছে। আসলে সবই হলো ভাগ্য। আল্লাহ যার ভাগ্যে যা লিখেছে তাই হবে। তোর জন্য হয়তো বর্ষাকে বানানো হয়েছে। কিন্তু আমি তো চাই না বর্ষাকে। কে বলতে পারে? কে বলতে পারে এই বর্ষায় একদিন তোর জীবনের সবটা হয়ে যাবে? আর তুই তো ধরতে গেলে বর্ষাকে ঠিক চিনিসও না। এত বছর বিদেশে ছিলি, সেভাবে তো দেখিসনি মনে হয়। বর্ষা খুব ভালো মেয়ে শুভ্র, তোকে খুব ভালো রাখবে দেখিস। এতই যখন ভালো ভালো করছিস, তাহলে বিয়েটা তুই কেন করছিস না? শুভ্রের কথা শুনে ভেবাচেকা খেয়ে যায় অনেক, হালকা হেসেই বলে। তুই না থাকলে ঠিকই করতাম। অনেকের ঠাট্টার ছলটাকে সিরিয়াসলি নিয়ে বলল শুভ্র। আমায় একটা হেল্প করবি? কি? আমি আজ আর এক্ষুনি বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব, আর আমার বদলে তুই বর্ষাকে বিয়ে করবি। শুভ্রের কথা শুনে অনেক চোখ বড় বড় করে বলল, তোর কি মাথা ঠিক আছে শুভ্র? প্লিজ দোস্ত, আমায় একটু হেল্প কর না। আমি পারবো না বর্ষার সাথে থাকতে। তুই কি পাগল হয়ে গেছিস? বাড়ি ভর্তি লোকজন, আর দাদু ভীষণ কষ্ট পাবেন শুভ্র। এই মুহূর্তে আমি দাদুকে নিয়ে ভাবতে চাই না অনেক। তুই শুধু বল, তুই এই বিয়েটা করতে রাজি? তুই বুঝতে পারছিস না শুভ্র, এটা অন্যায়। উত্তরে অনেকের হাত ধরে মিনতির স্বরে বলল শুভ্র। আমি ন্যায় অন্যায় বুঝতে চাই না অনেক। তুই শুধু ওকে বিয়ে করে নে প্লিজ। এমনটা হয় না শুভ্র। কেন হয় না? তুই তো বললি বর্ষাকে তোর ভালো লাগে, তাহলে বিয়েটা করলে প্রবলেম কোথায়? আমি এমনটা কখন বললাম? আমি শুধু বলেছি বর্ষা খুব ভালো মেয়ে। ওই একই হলো। প্লিজ করে নে না বিয়েটা, তাহলে আমি বেঁচে যাই। কিন্তু শুভ্র। কোনো কিন্তু নেই। এমন তো কত গল্পেই হয়, বিয়ের আসর ছেড়ে বউ পালিয়ে যায় আর কনের বন্ধুর সাথে হিরোর বিয়ে হয়। আমাদের গল্পে না হয় উল্টোটা হলো, বর পালিয়ে যাবে আর বরের বন্ধুর সাথে কনের বিয়ে হবে। শুভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলল অনেক। তুই কি এতদিন বিদেশ বসে সিরিয়াল দেখতিস নাকি যে এই গল্পের থিম বলছিস? তোর যা মনে হয়, তবে আপাতত অত শত জানি না দোস্ত। আমি এখনই এই বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব, আর তুই আমার হয়ে বর্ষাকে বিয়ে করে নিবি। জানি এতে হয়তো আমার ফ্যামিলির সবাই আমার উপর রেগে যাবে, যেটা একসময় চলেও যাবে। লাগলে আগামী 10 বছরে দেশেই ফিরবো না, কিন্তু এই বিয়েটা হয়ে গেলে আমার বর্ষার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে অনেক। তোর কথা আমি বুঝতে পারছি শুভ্র, কিন্তু তুই যেমনটা চাইছিস এটা ঠিক না। ঠিক বেঠিক কিছু বুঝতে চাই না আমি। তুই শুধু আমায় বল, আমি চলে গেলে তুই সবটা সামনে নিয়ে বর্ষাকে বিয়ে করে নিবি। উত্তরে হতাশা ভরা চোখ নিয়ে শুধু তাকিয়ে রইল অনেক শুভ্রের মুখের দিকে। কি করবে না করবে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার।
এমনটা নয় সে বর্ষাকে পছন্দ করে না, কিন্তু বিয়ে করার কথা এমনটা সে কখনোই ভাবেনি। কোণে বেশে আয়নার সামনে বসে আছে বর্ষা, তার পাশেই পার্লারের মেয়েরা তাকে সাজাতে ব্যস্ত, যদিও প্রায় সাজসজ্জা শেষ তার। এই 2 সপ্তাহে বাড়ির সবাইকে এই বিয়েটা না করার কথা বলতে চেয়েছিল বর্ষা, কিন্তু দাদুর আবদারের কথা মনে পড়তেই আর কিছু বলতে পারেনি সে। তবে মনে মনে যতটা না খুশি খুশি লাগছে বর্ষার, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এই মুহূর্তে। শুভ্রকে সে ভালোবাসে, হয়তো মুখে ফুটে কখনো বলেনি বা বলার সুযোগ পায়নি। ছোটবেলা থেকেই সে জানতো তার শুভ্রের বিয়ের কথা, যদিও তখন সে এই বিয়ে, স্বামী, সংসার কি কিছুই বুঝতো না। তবে যবে থেকে বুঝতে পেরেছে বিয়ে, স্বামী, সংসার, ভালোবাসা জিনিসটা আসলে কি, তখন থেকে একটু একটু করে শুভ্রের জন্য অনুভূতি জমিয়েছে সে। ভালোবাসতে শুরু করেছে এমনিতেও শুভ্রকে তার ছোটবেলা থেকেই, কিন্তু সেসব ভাবলে এখন খারাপ লাগে বর্ষার, কারণ সে শুভ্রকে ভালোবাসলেও শুভ্র তাকে ভালোবাসেনি, আর তাকে হয়তো শুভ্র কখনোই ভালোবাসবে না। তাহলে মাঝখানে এই বিয়েটা কেন? যদিও মনে মনে খুশি হয়েছে বর্ষা বিয়েটা হচ্ছে বলে, এমনটাও তো হতে পারে বিয়ের পর শুভ্রের মন ঘুরে যাবে আর তাকে খুব করে ভালোবাসবে। এমন তো কত মানুষই থাকে যারা বিয়ের সময় বউকে ভালোবাসে না, কিন্তু বিয়ের পর সময়ের সাথে সাথে সত্যিকার অর্থে খুব করে ভালোবেসে ফেলে তার জীবনসঙ্গীকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল বর্ষা, মনটা একদমই ভালো নেই তার, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু। শুভ্রকে আদৌ তাকে কোনোদিন ভালোবাসবে? আবার মনে হয় শেষ পর্যন্ত বিয়েটা হবে তো? কেমন যেন ভয় ভয় লাগছে বর্ষার, অস্থিরতা ফিল করছে খুব। এমন সময় হতভম্ব হয়ে তার রুমে ঢুকলো অনেক, কিছুটা অস্থিরতা নিয়েই বলল সে, তোমার সাথে কিছু কথা ছিল বর্ষা। হুট করেই অনেকের ভয়েস শুনে হালকা চমকে উঠল বর্ষা, তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে বলল বর্ষা, জি বলুন ভাইয়া। উত্তরে পার্লারের মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই বর্ষা। অনেকের কথা কিছুটা অবাক হয়ে বলল বর্ষা। ও, এতটুকু বলে পার্লারের মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল সে। আমার সাজটা কি কমপ্লিট হয়ে গেছে আপুরা? উত্তরে তারা বলল, আমরা বাইরে যাচ্ছি, আপনারা কথা বলুন। এতটুকু বলে তারাও একে একে বাইরে যেতে লাগলো রুম থেকে। বর্ষাও পার্লারের মেয়েগুলোকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল অনেকের কাছে, তারপর বলল, জি এখন বলুন ভাইয়া, কি বলবেন আপনি? বর্ষার কথা শুনে অনেক কিছুটা অস্থিরতা নিয়ে বলল, আসলে হয়েছে কি বর্ষা, জি ভাইয়া বলুন, কি হয়েছে? দাদু কি আবার অসুস্থ হয়ে পড়েছে? না তেমন কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হলো শুভ্র। সঙ্গে সঙ্গে চিন্তিত কণ্ঠ নিয়ে বলল বর্ষা। কি হয়েছে শুভ্রর? আসলে শুভ্র চলে গেছে বর্ষা। অনেকের কথা শুনে বর্ষা অবাক হয়ে বলল, চলে গেছে মানে? কোথায় গেছে? উত্তরে মাথা নিচু করে সব ঘটনার কথা খুলে বলল অনেক, শুধু তাকে যে বিয়েটা করতে বলেছে এটা বাদে। সব শুনে বর্ষার চোখ ছলছল করতে শুরু করলো। সে ভাবেনি শুভ্র এইভাবে বিয়ের আসর ছেড়ে চলে যাবে। অনেক আরো কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হলো বর্ষার মা। মেয়ের দিকে এগিয়ে এসে বললেন উনি, তোর কি হয়েছে? এতটুকু বলেই ভিতরে অনেককে দেখে বেশ অবাক হয়ে বলল বর্ষার মা। আনিক তুমি এখানে? উত্তরে কিছুটা আমতা আমতা করে বলল অনেক। হয়েছে কি আন্টি, শুভ্র বর্ষার একটা পিক তুলতে বলেছিল, তাই আর কি একটা পিক তুলতে এসেছিলাম। অনেকের কথা কিছু বর্ষার মা হেসে ফেলল, তারপর বলল, ও কিন্তু ওকে যে নিচে ডাকছে। আচ্ছা তাড়াতাড়ি ওর একটা পিক তুলে নাও, তারপর আমি ওকে নিয়ে যাব। উত্তরে অনেকও আর উপায় না পেয়ে বর্ষার একটা ছবি তুলে বলল, হয়ে গেছে আন্টি, আমি এক্ষুনি শুভ্রকে পাঠিয়ে দিচ্ছি। অনেকের কথা শুনে বর্ষার মাও বলে উঠল, ঠিক আছে চল বর্ষা। এতটুকু বলে বর্ষার হাত ধরে নিয়ে যেতে লাগলো বর্ষার মা। আর অনেক জাস্ট হতাশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। আর বর্ষা তাকালো অনেকের মুখের দিকে। বুকের ভিতর হাহাকার শুরু হয়ে গেছে তার। এবার কি হবে? বাড়ি ভর্তি লোকজন, দাদুর সম্মান, মা বাবার সম্মান, কিভাবে কি সামলাবে সে? এক বুক অভিমান এসে ভরে উঠল বর্ষার মনে। বুক ভরা অভিযোগ নিয়ে মনে মনে বলল বর্ষা, এটা কি করলেন আপনি? এখন আমি কি করব শুভ্র?
কিভাবে সামলাবো সবটা? ভুল ত্রুটি ক্ষমার সাপেক্ষে। আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হতভম্ব হয়ে আছে পুরো বিয়ে বাড়ি, কারণ বিয়ের আসরে কোণে আসলেও বরের কোনো খবর নেই। চারিদিকে মানুষের সমালোচনা, কানাফুসি শুরু হয়ে গেছে অলরেডি। শুভ্রের বাবা, বর্ষার বাবা দুজনেই প্রায় অপ্রস্তুত বিষয়টায়। তারা ভাবেনি এইভাবে হুট করে বিয়ের আসর ছেড়ে কোথাও চলে যেতে পারে শুভ্র। অনেকবার কলও করা হয়েছে শুভ্রকে, কিন্তু প্রত্যেকবারই সেটা বন্ধ বলছে বারংবার। সবাই বেশ চিন্তিত বিষয়টাই, হুট করে কোথায় চলে গেল শুভ্র। আর গেলই যখন, বলে কেন গেল না? অন্যদিকে বিয়ের আসরে চুপচাপ বসে আছে বর্ষা। সবার এমন কানাফুসা সমালোচনা শুনে ভীষণভাবে কান্না পাচ্ছে তার। এতদিন শুভ্রের প্রতি জমা তার সব ভালোবাসাগুলো যেন ঘৃণায় পরিণত হয়েছে। নিজেকে যেন বেহায়া বলে মনে হচ্ছে। কেন সে দাদুর কথা রাখতে গিয়ে ফ্যামিলিটাকে সাথে নিয়ে নিজেকেও এমন সমালোচনার সস্তা পাত্র বানিয়ে ফেলল? হাঁটিয়ে নিজের গালে কয়েকটা থাপ্পড় মারতে পারলে হয়তো খুব ভালো লাগতো। হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। অভিমানের ভারী পাহাড় নিয়ে একটু একটু এগিয়ে যেতে লাগলো সে দাদুর কাছে। তার থেকে কয়েকদম দূরেই একটা চেয়ারে বসে আছেন উনি। চোখে মুখে বিস্ময়ের ছাপ তার। বর্ষা দাদুর দিকে এগিয়ে গিয়ে চুপটি করে বসলো দাদুর পাশে দিয়ে। তারপর বলল, দাদু ভাই। হুট করেই বর্ষার ভয়েসটা কানে আসতেই আস্তে আস্তে চোখ তুলে তাকালেন বর্ষার দিকে সুব্রত দাদু। তারপর বললেন, বলো দাদু ভাই। জানো তো দাদু, জীবনটা হলো এলোমেলো বার্তা আসার কলিং বেল। কখন যে হুট করে কি বা কে আসবে বোঝাই যায় না। এই যে দেখো, বিভিন্ন পদের মানুষ বিভিন্ন কথা বলছে। আসলে কি বলতো, মানুষের রুচিটাই হলো এমন। কেউ কেউ সহজ বিষয়টাকেও জটিল করে নেয়, আবার কেউ কেউ কঠিন বিষয়টাকেও সহজ ভাবে নেয়। যেমন ধরো, এখানকার মানুষজন কেউ কেউ বলছে আমি বেহায়া অপয়া, আবার কেউ কেউ শুভ্রকে নিয়েও সমালোচনা করছে। শুভ্র অন্য মেয়ের সাথে পালিয়ে গেছে, নিজের স্বার্থের জন্য ফ্যামিলিকে ছেড়ে গেছে। আবার কেউ কেউ পুরো ফ্যামিলিটাকেই খারাপ ভাবছে। আবার দেখো না, এই এত এত সমালোচনার মাঝে কেউ আবার আমি নিয়ে চিন্তা করছে আমার ভবিষ্যৎ কেমন হবে। আবার শুভ্রকে বলছে হয়তো এমন কিছু হয়েছে যার জন্য শুভ্রকে বাধ্য হয়ে বিয়ের আসর ছেড়ে যেতে হয়েছে। সবই মানুষের আনুমানিক ধারণা, কেউ সঠিক জিনিসটা জানে না। তারপরও আপন মনে এক একটা জিনিস ভেবে একজন এক এক কথা বলছে। বর্ষার কথার আগামাথা গোড়া কিছুই বুঝতে না পেরে বলে উঠল দাদু ভাই, তুমি এইসব কি বলছো দাদু ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। উত্তরে নিশ্চুপ স্বরে বলে উঠল বর্ষা, বলছি, তবে তুমি আমায় কথা দাও, কথাটা শোনার পর তুমি সবটা সহজভাবে মেনে নিবে, জটিলতা বানাবে না। আগে কথাটা কি সেটা তো বলবে। তুমি কি জানো শুভ্র কোথায় গেছে? উত্তরে নিজের মাথাকে উপর নিচ করে নাড়িয়ে সমর্থনা জানালো বর্ষা। বর্ষার কথা শুনে দাদুভাই সহ বাকি সবাই অবাক হলো। বর্ষার মা তো এগিয়ে এসে বলল, তুই জানিস শুভ্র কোথায় গেছে? মায়ের কথা শুনে বর্ষাও মায়ের দিকে এক পলক তাকিয়ে দাদুর হাত ধরে বলল, জানি। বর্ষার কথা শুনে দাদুভাইও বেশ খানিকটা অবাক হয়ে বললেন, তাহলে বলো কোথায় গেছে শুভ্র? উত্তরে মাথা নিচু করে বলল, বলছি। বর্ষার কথা শুনে সবাই বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল বর্ষার দিকে। তারা তো অবাক হচ্ছে এটা ভেবে শুভ্র বর্ষাকে বলে গেছে কোথায় গেছে, কিন্তু বর্ষা তাদের এখনো কিছু বলল না কেন। বর্ষাকে চুপ থাকতে দেখে দাদুভাই আবারও বলে উঠল, কি হলো দাদু ভাই, তুমি বলছো না কেন শুভ্র কোথায় গেছে? দাদুর কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে নিশ্চুপেই বলে উঠল বর্ষা, আসলে কি হয়েছে কি দাদু? আর কিছু বলার আগেই সেখানে উপস্থিত হলো শুভ্র। সবাইকে উদ্দেশ্য করে বলল সে, কিছু হয়নি দাদু ভাই, এই তো আমি চলে এসেছি। সঙ্গে সঙ্গে বর্ষা অবাক চোখে তাকালো শুভ্রের দিকে। বর্ষার সাথে সাথে বাকি সবাইও তাকালো শুভ্রের মুখের দিকে। শুভ্রের বাবা তো চটজলদি এগিয়ে গিয়ে শুভ্রের দিকে, তারপর বলল, কোথায় গিয়েছিল তুমি কাউকে কিছু না বলে? উত্তরে মাথা নিচু করে বলল শুভ্র, আমি খুব দুঃখিত বাবা, আসলে আমার এক বন্ধু আসার পথে অ্যাক্সিডেন্ট করে ওকে দেখতে গিয়েছিলাম।
ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসতে পারবো, কিন্তু একটু লেট হয়ে যাবে বুঝতে পারিনি। আই অ্যাম সরি বাবা। শুভ্রের কথা শুনে বিস্মিত হয়ে বলল শুভ্রের বাবা। একটা ফোন তো করতে পারতে। বাবার কথা শুনে পকেট থেকে নিজের ভাঙাচোরা ফোনটা দেখিয়ে বলল, রাস্তায় পড়ে ভেঙে গেছে বাবা, তাই আর কি। শুভ্রের কথা আর মোবাইলটার অবস্থা দেখে শুভ্রের বাবাও আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, ঠিক আছে চলো এখন। সেই কখন থেকে বর্ষা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। উত্তরে মৃদু হাসল শুভ্র। তারপর সেও এগিয়ে গেল বর্ষার কাছে। বর্ষা শুধু নির্বিকার হয়ে তাকিয়ে রইল শুভ্রের মুখের দিকে। সে বুঝল না শুভ্র ফিরে কেন আসলো। তাহলে কি সে বিয়ে করতে চায়? কিন্তু কি এমন হলো যে শুভ্র ফিরে আসলো? বর্ষার ইচ্ছে করছে সে নিজেই এই বিয়েটা ভেঙে দিক, কিন্তু আশেপাশের লোকজন এতক্ষণ যা যা বলল সেটার প্রতি উত্তর হিসেবে শুভ্রের এখানে আসাটাই হয়তো মুখ্য জবাব। কিন্তু এখন যদি সে বিয়েটা ভেঙে দেয় তাহলে লোকজন আবার তাদের দিকে আঙ্গুল তুলবে। মাঝে মাঝে পরিস্থিতি আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়ে রাখে যে আমরা চাইলেও কিছু করতে পারি না। সমালোচনা জিনিসটা এতটাই বাজে যে মাঝে মধ্যে তাদের চুপ করানোর জন্য নিজেকে বেহায়া হতে হয়, নিজের কাছে নিজেকে খুব তুচ্ছ মনে করতে হয়। শুভ্রকে সে ভালোবাসে, তাই বেহারার মতো শুভ্র রিজেক্ট করার পরও বিয়েটায় সে রাজি হয়েছিল। বিয়ের আসরে এসে বসতে চেয়েছিল তার মন, তাই বিয়ের বেশে সেজেছিল আজ। কিন্তু শুভ্র যা করলো এতে তার মন ভেঙে গেছে পুরোপুরি। এতক্ষণ সে ভালোবাসার জন্য বেহায়া সেজেছিল, আর এখন মানুষের সমালোচনাকে ঠেকাতে বেহায়া হবে আর একবার। বর্ষার মনের ভেতর থেকে ভাঙচুর হয়ে গেছে পুরোপুরি। হঠাৎই হাতে কারো স্পর্শ পেতেই চমকে উঠল বর্ষা। সাথে নিজের ভাবনা থেকে বেরিয়ে সামনে তাকালো সে। তার সামনেই সাদা পর্দার আড়ালে অপর পাশে বসে আছে শুভ্র। কিছুক্ষণ আগেই মায়ের হাত ধরে দাদুর কাছ থেকে সরে এখানে বসেছে সে। শুভ্রের পাশেই বসে আছে কাজী সাহেব। বিয়ে পড়াতে শুরু করেছেন উনি। অতঃপর কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো শুভ্র আর বর্ষা। সাথে তারা আবদ্ধ হলো বিয়ে নামক পবিত্র বন্ধনে। বর্ষার মনে অনেক প্রশ্ন। শুভ্র তো চলে গিয়েছিল, তাহলে ফিরে এলো কেন? কেমন হলো যে তারা সুস্থ সবল ফোনটা এভাবে ভেঙে চড়ে গেল? কেমন হয়েছে যার জন্য শুভ্র লন্ডন না গিয়ে ফিরে এসে তাকে বিয়ে করলো? সত্যি কি শুভ্রের বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অন্য কিছু? প্রশ্নগুলো মাথায় এসে আটকে যাচ্ছে বারংবার। কোথায় পাবে এই প্রশ্নের উত্তর? শুভ্র কি দিবে তাকে এই প্রশ্নগুলোর উত্তর? বিষণ্ণ মাখা মুখ নিয়ে তাকালো বর্ষা শুভ্রের মুখে। শুভ্রও তাকালো তার পানে। তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেললো বর্ষা শুভ্রের উপর থেকে। কেন যেন এই মুহূর্তে শুভ্রকে দেখতে ইচ্ছে করছে না তার। পুরো ভার্সিটি ঘুরে তন্ন তন্ন করে হিয়াকে খুঁজছে শিফা, কিন্তু পুরো ভার্সিটির কোথাও তাকে খুঁজে পাচ্ছে না সে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, তাও মেয়েটার কোনো খোঁজ নেই। হিয়া নামক এই মেয়েটা যে হুটহাট কোথায় চলে যায় বুঝতে পারে না শিফা। কয়েক ঘন্টা আগে একবার হাওয়া হয়ে গিয়েছিল, এখন আবার হাওয়া হয়ে গেছে। এসব ভাবতে ভাবতেই এগিয়ে যাচ্ছিল শিফা। এমন সময় ভার্সিটির লাইব্রেরির সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎই বিকট শব্দ আসলো লাইব্রেরির ভিতর থেকে। তৎক্ষণাৎ কৌতূহলী এগিয়ে এলো শিফা লাইব্রেরির ভেতরে। তারপর যা দেখলো তাতে তার চোখ বড় বড় হয়ে গেল, কারণ তার থেকে কয়েক কদম দূরে কতগুলো এলোমেলোভাবে নিচে পড়ে থাকা বইয়ের মাঝে মাথায় কার্টুন দিয়ে ঢেকে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। শিফা বুঝতে পেরেছে সে যে মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে সেই। কোমরে হাত দিয়ে চটজলদি দৌড়ে এগিয়ে গেল শিফা হিয়ার কাছে। তারপর বলল, এইভাবে বই নিয়ে হাডুডু না খেলে বাসায় বসে একটু পড়তেও তো পারিস। শিফার কথা শোনার সাথে সাথেই মুখ থেকে কার্টুনের বড় প্যাকেটটা মাথা থেকে সরালো হিয়া। এলোমেলো চুল, সাথে চোখে ব্যাকাভাবে পরা মোটা ফ্রেমের চশমা, গায়ে পেস্ট কালারের জর্জেট থ্রি পিস পরে পুরো পাগল পাগল লাগছে তাকে। হিয়ার এমন অবস্থা দেখে চোখ বড় বড় করে বলল শিফা, এসব কি অবস্থা করেছিস নিজে? তোরে নিজের মাথার চুল সাথে চশমাটা ঠিক করতে করতে বলে উঠল,
আর বলিস না, একটা উপন্যাস খুঁজতে এসে এমন অবস্থা হয়েছে নিজের। তাহলে বলছি কি, ভেবেছিলাম একজন বড়সড় রাইটারের গল্প পড়লে হয়তো মস্তিষ্কটা একটু পরিষ্কার হবে, কিন্তু হলো কি, ওই শালার কার্টুনটার জন্য আমার সব গেল। কি? কেন? ওটা কি হয়েছে? কি করেনি সেটা বল। কার্টুনটাকে বই ভেবে দিয়েছিলাম টান, সাথে সাথে সব বইগুলো এসে পড়লো নিচে, আর কার্টুনটা এসে পড়লো আমার মাথা। হিয়ার কথা শুনে চোখ বড় বড় করে বলল শিফা। যখন টান দিবি তখন দেখে টান দিবি না? শিফার কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলে উঠল হিয়া। দেখেই তো দিচ্ছিলাম, কিন্তু হলোটা কি দেখতেই তো পাচ্ছিস। প্লিজ দোস্ত, আমায় একটু হেল্প কর না। আমি পারবো না, তুই নির্মম ভাইয়াকে ডাক দে। একদম ঠাটিয়ে একটা দিব। ওই ভিলেনটার কেন ডাকতে যাব আমি? এইভাবে বলতে পারলি? উনি তোকে কত ভালোবাসে বল। ভালোবাসে না ছাই, কালকেও একটা ছেলেকে মেরেছিল জানিস? সেটা তো তোর জন্য। ওই ছেলে তোর গায়ে টাচ করেছিল বলেই না? ওই ছেলের কোনো দোষ ছিল না, আমি ঠিকভাবে হাঁটতে না পেরে পড়ে যেতে নিয়েছিলাম, তাই ধরেছিল ছেলেটা। কিন্তু সেটা নির্মম ভাইয়াকে কে বোঝাবে? তবে ভাইয়া তো আবার সুস্থ করে দিয়েছিল, তাই না? উত্তরে বিষণ্ণ মাখা মুখ নিয়ে বলল হির। একজন ডাক্তারের কাজ কি অসুস্থ রোগীকে সুস্থ করা, আর নির্মল ডাক্তার হয়ে কি করে সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে আবার সুস্থ করে? এটা কোনো কথা? কিন্তু এগুলোর সবগুলোই তো তোর জন্য। আমার জন্য মানে? আমি বলেছি এমনটা করতে? বলিসনি ঠিকই, কিন্তু ভালোবাসি তো বলতে পারিস। তোর কি মাথা খারাপ হয়েছে? ওই ভিলেনটাকে আমি ভালোবাসি বলতে যাব? তুই না বললেও ভাইয়া বিয়েটা কিন্তু তোকেই করবে। করতে আসুক না, আমিও বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব। এতটুকু বলে বেশ বিষণ্ণ কণ্ঠ নিয়ে বলল। জানিস আজ কি হয়েছে? উত্তরে খুব সিরিয়াস ভাবে বলল শিফা। কি? বলবো, আগে আমায় এই বইগুলো উঠাতে সাহায্য কর, না হলে বলবো না। ওভাবে তাকালে কিন্তু বলবো না। হিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল শিফা। তুই আবার আমায় কৌতূহলের কথা রেখে কাজ করাচ্ছিস? উত্তরে দাঁত কেলানি হাসি দিয়ে বলল হিয়া। এমন করিস কেন? তুই আমার বেস্টু না? তাড়াতাড়ি চল না, গুছিয়ে ফেলি বইগুলো, না হলে দারোয়ান দাদু ভার্সিটির গেট লাগিয়ে চলে যাবে। হিয়ার কথা শুনে নিরুপায় হয়ে বলল শিফা। ঠিক আছে, চল তাড়াতাড়ি। শিফার কথা শুনে হিয়াও খুশি হয়ে ওর গাল টেনে দিয়ে বলল, আমার মিষ্টি বেষ্টু। হয়েছে হয়েছে, কাজ শেষ হলে কথাটা কিন্তু বলতে হবে বলে দিলাম। বলবো বলবো, তোকে বলবো না তো কাকে বলবো বল? ঠিক আছে ঠিক আছে। এতটুকু বলে লাইব্রেরি জুড়ে নিচে পড়ে থাকা বইগুলো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল হিয়া আর শিফা। প্রায় 8 ঘন্টা পর পুরো কাজ শেষ করে বলল শিফা। এবার তাহলে বল, কি হয়েছে আজ? বলবো, চল যেতে যেতে বলছি। এতটুকু বলে লাইব্রেরি থেকে বের হলো হিয়া আর শিফা। তারপর হাঁটতে হাঁটতে বলে উঠল হিয়া। আজ এয়ারপোর্টে গিয়েছিলাম আমার কাজিন সৈকতকে আনতে, আর তখন বাসর ঘরে চুপচাপ মাথা নিচু করে বসে আছে বর্ষা। মাথায় তার হাজার প্রশ্ন। শুভ্র কেন ফিরে এলো? কি এমন ঘটলো তার সাথে যার কারণে শুভ্র ফিরে আসলো? আর ফোনটাও বাকি করে ভাঙলো শুভ্রর। বর্ষা নিশ্চিত শুভ্রের কোনো বন্ধুই অ্যাক্সিডেন্ট হয়নি, এটা নিছক বানানো কথা। তাহলে কি ঘটলো শুভ্রের সাথে যার জন্য শুভ্র লন্ডন না গিয়ে ফিরে এসে তাকে বিয়ে করলো? মাথায় যেন এক একটা প্রশ্নের পাহাড় তৈরি হচ্ছে বর্ষা। এমন সময় দরজার খট করে আওয়াজ আসতেই চমকে উঠল বর্ষা। বর্ষা বুঝতে পেরেছে শুভ্র এসেছে, তবে আপাতত মাথা উঁচু করে শুভ্রকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার, তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল বর্ষা। অন্যদিকে দরজা আটকে চুপচাপ এগিয়ে আসতে লাগলো শুভ্র বর্ষার দিকে। প্রথমে বর্ষার দিকে যাওয়ার কথা ভাবলেও পরক্ষণেই মত পাল্টে আলমারির দিকে গেল শুভ্র। তারপর আলমারি খুলে টি শার্ট আর প্যান্ট বের করে চলে যায় সে ওয়াশরুমের দিকে। ড্রেস চেঞ্জ করতে হবে, তাকে এখনো বিয়ের সাজে সজ্জিত সে। শুভ্রের তালবাহানা সবই আর চোখে দেখছে বর্ষা, তবে সে বুঝতে পারছে না শুভ্রের কাণ্ড কারখানা। তপ্ত নিঃশ্বাস ছাড়ল বর্ষা। সে বুঝল না তাদের এই ধোঁয়াশা ঘেরা সম্পর্কের ইতি কেমন হবে।
কিছুক্ষণের মধ্যেই শুভ্র ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসলো। তারপর নিশ্চুপে এগিয়ে যেতে লাগলো সে বর্ষার কাছে। বর্ষা তখনও এক হাত ঘোমটা টেনে চুপচাপ বসে আছে। শুভ্র বর্ষার পাশে বসে সংক্ষিপ্ত ওয়ার্ডে অপরাধী স্বরে বলল, সরি। সঙ্গে সঙ্গে বর্ষা চোখ তুলে ঘোমটা খুলে তাকালো বর্ষা শুভ্রের দিকে, তবে কিছু বলল না। হয়তো শুভ্র যা বলল সব তার মাথার উপর দিয়ে গেছে। বিষয় ভরা চোখে বর্ষাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল শুভ্র, আমি জানি বর্ষা, আমি যা করেছি তাতে হয়তো এই সরি শব্দটা খুবই ঠুনকো। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক মানুষ বাজে মন্তব্যের শিকার হয়েছ। সবকিছুর জন্য আমি খুব দুঃখিত বর্ষা। উত্তরে এবারও নিশ্চুপ হয়ে রইল বর্ষা, কিন্তু কিছু বলল না। বর্ষাকে চুপ থাকতে দেখে তপ্ত নিঃশ্বাস ছাড়ল শুভ্র। তারপর বলল, অনেক রাত হয়ে গেছে, এখনো এত ভারী সাজে বসে আছো কেন? যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। বলে পাশ ফিরে চুপচাপ বসে রইল শুভ্র। এভাবেই 2 মিনিটের নীরবতা কাটিয়ে হঠাৎই বলে উঠল বর্ষা, সেটা আমার কিছু কথা আছে শুভ্র। এতক্ষণ পর বর্ষার মুখের ভয়েস শুনে বিস্মিত ভরা চোখে শুভ্র তাকালো শুধু বর্ষার দিকে। বর্ষা তখন চুপচাপ বসেছিল, মাথা নিচু করে শুভ্রের দিকে না তাকিয়ে কথাটা বলল সে শুভ্রকে। বর্ষার কাছে শুভ্র কিছুটা হতাশা নিয়ে বলল, তুমি কি আমার দিকে না তাকিয়ে কথা বলবে বর্ষা? এবার বর্ষা তাকালো শুভ্রের মুখের দিকে, তারপর নিশ্চুপেই বলল, আপনি তো চলে গিয়েছিলেন, তাহলে ফিরে এলেন কেন শুভ্র? বর্ষার কথা শুনে শুভ্র নীরবেই বলে উঠল, অনেক সময় আমরা যা চাই তাই তাই হবে এমনটা নয়। চাওয়া না পাওয়ার মধ্যে কিছু জিনিস আছে। বর্তমানে তুমি আমার জন্য সেটাই। আর আমি জানি আমরা দুজনেই পরিস্থিতির শিকার। দাদুর মন রাখতেই আমরা এই বিয়েটা করেছি। তার মানে আপনি দাদুর জন্য ফিরে এসেছেন শুভ্র? উত্তরে দীর্ঘশ্বাস ফেলে বলল শুভ্র। তেমনটাই, তবে তবে কি শুভ্র? শুভ্র আবারও কিছু বলবে এমন সময় শুভ্রের ফোনটা বেজে উঠল। শুভ্র একবার ফোন তো একবার বর্ষার দিকে তাকিয়ে বর্ষা থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, বাকি কথা পরে হবে। বর্ষা, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। এতটুকু বলে ফোনটা তুলে চলে যায় শুভ্র বেলকনিতে। আর বর্ষা নিরালায় তাকিয়ে থাকে শুভ্রের যাওয়ার পানে। এমন এক মুহূর্তেও কেউ শুভ্রকে ফোন করবে, এটি সত্যি খুব বিস্মিত বিষয় হয়ে দাঁড়ালো বর্ষার জন্য। প্রায় আধ ঘন্টা পর শুভ্র কথা বলা শেষ করে বেলকনি থেকে আসলো ভেতরে। ততক্ষণে বর্ষার ড্রেস পাল্টে সুন্দর একটা শাড়ি পরে ঘুমিয়ে পড়েছে নীরবেই। শুভ্র এক পলক তাকালো বর্ষার মুখের দিকে, তারপর বলল, জানো তো, আমরা অনেক সময় যা চাই তা যেমন পাই না, তেমনি অনেক সময় চাওয়ার জিনিসের চেয়েও অতি মূল্যবান কিছু পাই। এতটুকু বলে তপ্ত নিঃশ্বাস ফেলে রুমের লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল শুভ্র। সে জানে না তার আগামী দিনগুলো কেমন হবে। আদৌ কি সে মানিয়ে নিতে পারবে বর্ষাকে? সত্যি তো, প্রত্যেকবার মেয়েদেরই কেন মানিয়ে নিতে হবে, ছেলেদের কেন নয়? মাঝে মাঝে ছেলেদেরও মানিয়ে নেওয়া উচিত। গভীর রাত, ঘড়ির কাঁটায় প্রায় 2টো ছাড়িয়ে গেছে। এমন সময় আচমকা চোখ খুলে ফেলল বর্ষা। মাথার ভেতর অগোছালো কথারা ঘুরপাক খাচ্ছে খুব। শুভ্রের কাণ্ড কারখানা যেন বোঝা বড় দায় হয়ে দাঁড়িয়েছে তার জন্য। কি বলছে না বলছে সবই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে বর্ষার। দূর আকাশ বেয়ে মৃদু বাতাস আসছে রুমে। তবে আপাতত প্রকৃতির দিকে খুব বেশি নজর দিল না বর্ষা। নিমিষেই চোখ দুটো বুজিয়ে নিল সে। পরদিন সকালে সূর্যের ফুটফুটে আলোতে ঘুম ভাঙল বর্ষার। রুমে তখন শুভ্র ছিল না। সোফায় শুভ্রকে না দেখে কিছুটা চিন্তিত মুখ নিয়েই শোয়া থেকে উঠে বসল বর্ষা। পরক্ষণেই ওয়াশরুম থেকে শব্দ আসায় বর্ষা বুঝল শুভ্র হয়তো ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে তৎক্ষণাৎ বর্ষা বসা থেকে উঠে দাঁড়ালো। এমন সময় দরজার নক করলো কেউ। বর্ষাও নিজেকে হালকা গুছিয়ে নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলতেই শুভ্রের ছোট বোন শুভ্রাকে দেখে বলল সে, গুড মর্নিং। শুভ্রা মুচকি হেসে বলল, গুড কি ব্যাড পরে বলবো ভাবি, আগে বলো তুমি এখনো তৈরি হওনি কেন? নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। এই তো এক্ষুনি আসছি শুভ্রা।
ঠিক আছে ভাবি, তাড়াতাড়ি এসো। ভাইয়া কই? তোমার ভাইয়া ওয়াশরুমে গেছে। ঠিক আছে, ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি এসো ভাবি। উত্তরে কিছু বলার আগেই শুভ্রা চলে যায়। বর্ষাও কিছু না বলে দরজা আটকে দেয় আবার। এমন সময় পিছন থেকে শুভ্র বলে ওঠে। কে এসেছিল? আচমকাই শুভ্রের কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে উঠল বর্ষা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল সে। শুভ্রা, আপনাই আর আমায় তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। প্রত্যুত্তরে শুভ্র শুধু একটা ক্ষুদ্র শব্দই ব্যবহার করে বলে ও। শুভ্রের কথার প্রতি উত্তর হিসেবে বর্ষাও নিরিবিলি শব্দ বলে। হুম। ভার্সিটির লাইব্রেরির একদম শেষ বেঞ্চের কর্নারের সিটে চুপচাপ বসে আছে হিয়া। চোখে মুখে বিস্ময়ের ছাপ তার, যদিও বইয়ের পাতার মুখ লুকিয়ে আছে সে। তারপরও বিরক্ত লাগছে, কেমন যেন সবকিছুই ধূসর মিশ্রিত ধোঁয়াশা লাগছে আশেপাশে। হিয়া বই ছেড়ে ডায়েরিতে হাত দিল, তারপর নিজের অজান্তেই কিছু অগোছালো শব্দকে গুছিয়ে লিখতে শুরু করলো সে। এমন সময় হাতে গোনা ৫-৬টা ছেলে, সাথে কালো শার্ট, কালো জিন্স, চোখে কালো চশমা, হাতে কালো ওয়াচ পরে পুরো ফিল্মি স্টাইলে হিয়ার দিকে হেঁটে আসছিল নির্মল। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ তার। নির্মল ঢুকতেই লাইব্রেরি জুড়ে থাকা ছেলে মেয়েগুলো পুরো হাঁ হয়ে তাকিয়ে রইল তার দিকে, কিন্তু তাদের দৃষ্টি বেশিক্ষণ আর রাখলো না নির্মলের দিকে, কারণ নির্মল একবার বলেছিল তাকে দেখলে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না কারোরই। নির্মলের কথা মাথায় রেখেই পরক্ষণে সবাই চোখ নামিয়ে যে যার কাজে মনোযোগ দিল। এদিকে নির্মল হাঁটতে হাঁটতে একদম এসে পড়ল হিয়ার মুখোমুখি চেয়ারে। হিয়া তখনও দৃষ্টি ছিল ডায়েরির পাতায়। নির্মল হিয়ার দিকে তাকিয়ে গভীর কণ্ঠ নিয়ে বলল, কাল এয়ারপোর্টে তুমি কার সাথে কথা বলছিলে হিয়া? নির্মলের কথাটা কান পর্যন্ত আসলেও সেটার উত্তর দেওয়ার যেন কোনো প্রয়োজন মনে করলো না হিয়া। সে তার মতো চুপচাপ ডায়েরির পাতায় কিছু লিখতে ব্যস্ত ছিল। হিয়ার এমন চুপচাপ জিনিসপত্র একদমই সহ্য হয় না নির্মলের। তারপরও বারংবারই এই মেয়েটা অসহ্যকর যন্ত্রণা দেয় তাকে। নির্মল নিজের রাগটাকে যথাসম্ভব কন্ট্রোল করে আবারও বলে উঠল, কি হলো, তুমি কথা বলছো না কেন? কার সাথে কথা বলছিলে তুমি? এবারও নিশ্চুপ হিয়া। এবার যেন নিজের সহ্যের সীমা অতিক্রম করেছে হিয়া। নির্মল প্রচন্ড রাগ নিয়ে বলল, তুমি কি ভেবেছো? তুমি কিছু না বললে আমি জানতে পারবো না হিয়া? আই প্রমিস, জাস্ট 2 দিনের মধ্যে ছেলেটাকে খুঁজে বের করে ওর রক্তাক্ত দেহটাকে তোমার সামনে হাজির করবো আমি। এবার না চাইলেও যেন চুপ থাকতে পারল না হিয়া। ডায়েরির পাতা থেকে কলম আর চোখ দুটোটাকে সরিয়ে বলল সে। আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? প্রথমত এমনটা নয় আমি যে ছেলের সাথে কথা বলবো সে ছেলেই আমার প্রেমিক হবে। আর দ্বিতীয়ত, আপনি কি মনে করেন কোনো ছেলেকে মেরে তার নিথর দেহ আমার সামনে আসলেই আমি আপনাকে ভালোবাসি বলে ফেলবো? দেখুন, এইসব চিন্তাধারা মাথা থেকে বের করুন। এতটুকু বলে বসা থেকে উঠে দাঁড়ালো হিয়া। তারপর নিজের ব্যাগ, ডায়েরি আর কলমটাকে হাতে নিয়ে বলল, কাল যে ছেলের সাথে আমি কথা বলেছি সে আমার কেউ ছিল না, আর তার থেকেও বড় কথা সে বিবাহিত। আশা করি আপনার জন্য ওই ছেলের বায়োডাটার ইনফরমেশন হিসেবে এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন পড়বে না। এতটুকু বলে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো হিয়া। আর নির্মলও নিশ্চুপেই শুধু তাকিয়ে রইল হিয়ার যাওয়ার পানে। ব্রেকফাস্ট টেবিলে বর্ষা বাদে গোল হয়ে বসে আছে সবাই। একমাত্র কাটা চামচের শব্দ ব্যতীত তেমন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। শুভ্র, শুভ্রের বাবা মা, দাদু, শুভ্রা সবাই চুপচাপ খাওয়ায় ব্যস্ত। যদিও তারা বর্ষার অপেক্ষা করছিল অনেকক্ষণ, কিন্তু শুভ্র বারণ করায় নিজেদের খাওয়ার কাজেই মগ্ন হন সকলেই। তাদের পাশেই রাহেলা নামক এক মহিলা খাবার সার্ভ করছে। উনি এই বাড়ির পুরনো একজন কাজের লোক, যদিও উনি কাজের লোকের চেয়ে পরিবারের একজন সদস্যের মর্যাদাই বেশি পান। এমন সময় সিঁড়ি বেয়ে একটা লাল টুকটুকে শাড়ি পরে নিচে নামলো বর্ষা। এই শাড়িটার জন্য যা দেরি হলো তার। এতটা দেরি হওয়ার জন্য বেশ সংকোচনা ফিল হচ্ছিল ভেতরে ভেতরে। বর্ষাকে আসতে দেখে শুভ্রা বলে উঠল, ওই তো বর্ষা ভাবি চলে এসেছে। সাথে সাথেই সবাই তাকালো বর্ষার দিকে। শুভ্রা এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ চোখ সরিয়ে খেতে ব্যস্ত হয়ে পড়ল, যেন খাওয়া ব্যতীত আপাতত তার জন্য আর বড়সড় কোনো কাজ নেই।
বর্ষা টেবিলের কাছ পর্যন্ত আসতেই শুভ্রের বাবা বলে উঠল, আমার পাশ দিয়ে বসো বৌমা। এই প্রথমবার বর্ষা শুভ্রের বাবার মুখে বৌমা ডাকটা শুনল। বেশ লেগেছে তার। বর্ষা মুচকি হেসে বলল, শুভ্রের বাবার পাশে থাকা চেয়ার পেতে। বর্ষা বসতেই রাহেলা খাবার দিতে শুরু করলো বর্ষাকে। কিছুক্ষণের নীরবতার ভর করলো সকলের মাঝে। হঠাৎই সেই নীরবতা কাটিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলে উঠল শুভ্রের বাবা, তোমার লন্ডনে যাওয়ার ফ্লাইট কবে শুভ্র? খাবারের প্রতি বিশেষ মনোযোগ ছিল শুভ্রের। হুট করেই বাবার মুখের কণ্ঠ শুনে খাওয়া বন্ধ করে বাবার মুখের দিকে তাকালো শুভ্র। তারপর বলল, 1 সপ্তাহ। শুভ্রের কথা শুনে শুভ্রের বাবা বেশ ভাবনাহীন ভাবেই বলে উঠল, তুমি নিশ্চয়ই জানো এবার তুমি একা নও, তোমার সাথে বর্ষাও যাবে। প্রতি উত্তরে কিছু বলল না শুভ্র, কারণ সে এটা জানতো। শুভ্রকে চুপ থাকতে আবারও প্রশ্ন করলো শুভ্রের বাবা। এখন তুমি কি বলো? বাবার ফের প্রশ্ন শুনে শুভ্র তার বাকি খাবারগুলো শেষ করে 1 গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়ালো। তারপর টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তোমরা তো সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছো, তাই নতুন করে আমি আর কি বলবো। তোমাদের যা ভালো মনে হয় তাই করো। যাই হোক, আমি একটু বের হব, আমার কিছু কাজ আছে। এতটুকু বলেই বাসা থেকে বেরিয়ে যায় শুভ্র। শুভ্রের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে বর্ষা। বাকি সবাই না বুঝলেও সে বুঝতে পেরেছে অনেকটা অভিমান নিয়েই কথাগুলো বলল শুভ্র। সকাল থেকে এই বাড়ির মানুষজন বেশ ব্যস্ত, কারণ কাল শুভ্র আর বর্ষার বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠানটা বাড়িতে হওয়ার ব্যবস্থায় যেন আরো বেশি সবার। শুভ্রদের আত্মীয় স্বজন আসতে শুরু করেছে অনেকেই। পুরো বাড়ি জুড়েই একটা হট্টগোল ব্যাপার, যদিও এগুলো কাল থেকেই ছিল। শুভ্রদের বাসা থেকে বর্ষাদের বাসার দূরত্ব কয়েক মিনিটের জাস্ট। নিজের রুমে চুপচাপ বসে আছে বর্ষা, তার পাশেই শুভ্রা বকবক করেই যাচ্ছে। শুভ্রার কথার প্রতি উত্তর হিসেবে জাস্ট হ্যাঁ না এই দুটো শব্দই বেশি ইউজ করছে সে। হঠাৎই বর্ষা বলে উঠল, আচ্ছা শুভ্রা, তোমার ভাইয়ার বিদেশি ফ্রেন্ডরা কেন আসলো না বিয়েতে? আজ আসবে বোধহয়। আসলে তোমাদের বিয়েটা তো কয়েকদিন আগেই হয়ে গেছে, তাই হয়তো তারা আসতে পারেনি। ও ভাইয়া বোধহয় তাদের আনতেই গেছে। প্রতি উত্তরে তেমন কিছু বলল না বর্ষা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। উপরে তার বেস্ট ফ্রেন্ড আরোহীর নাম দেখে চোখে মুখে হাসি ফুটল, কিন্তু পরক্ষণেই হাসিটাকে দমিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ফোন কেন করেছিস তুই? বর্ষার কথা শুনে অপর পাশ থেকে আরোহী বলে উঠল, লেখো কি, যেখানে রাগ আমার করার কথা সেখানে তুই করছিস কেন? মানে আবার কি? বিয়ের ডেটে 2 সপ্তাহ আগেই বিয়ে সেরে ফেলেছিস, আবার রাগ দেখাচ্ছিস? তোকে তো আগেই বলেছি। কচু বলছিস। যাই হোক, পিছু ফের। কি বলছি, পিছনে ঘুর। সাথে সাথেই পিছন ফিরে তাকালো বর্ষা। সত্যি সত্যি পিছনে তার প্রবাসী বেস্ট ফ্রেন্ডকে দেখে চোখে মুখে হাসি ফুটে উঠল তার। তৎক্ষণাৎ খুশি হয়ে একবার শুভ্রা তো একেবারে আরোহীর দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সে আরোহীকে। তারপর কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল সে, কেমন আছিস দোস্ত? কতদিন পর তোকে দেখলাম। আমি ভালো, আর তুই? ভালো। পরন্তু বিকেলবেলা ঢাকার উত্তরার আনাচে কানাচে বিভিন্ন বইয়ের দোকানে ঘুরে ঘুরে দেখছে হিয়া। মাথা মন সবকিছুই নিস্তেজ প্রায় তার। কোনো এক সাহিত্যের খোঁজেই নাজেহাল অবস্থা তার। বিকেল হওয়া সত্ত্বেও প্রচণ্ড গরমে মাথা মন প্রায় ক্লান্ত তার। কিছুটা হতাশ হয়ে বইয়ের দোকান থেকে নামলো হিয়া। ব্যস্ত শহর জুড়ে চলছে সাই সাই সব গাড়ি। হিয়া তার ক্লান্ত মাখা মুখটা নিয়ে হাঁটা ধরল হাতের ডান দিকের রাস্তা দিয়ে। হয়তো বইয়ের খোঁজের জন্য তাকে কুরিয়ার সার্ভিস অর্থাৎ অনলাইন ব্যবস্থা করতে হবে। শুধু শুধু সারা বিকেল জুড়ে হাঁটলো এদিকে সেদিকে। মুখ জুড়ে থাকা ঘামগুলো নিমিষেই ওড়না দিয়ে মুছে ফেলল সে। এই মুহূর্তে বৃষ্টি নামলে হয়তো মন্দ হতো না খুব, কিন্তু আকাশটা আজ বড্ড পরিষ্কার। মনে হয় না আজ আর বৃষ্টি নামবে। আনমনি আকাশপথে তাকিয়ে এগিয়ে চলল হিয়া। ব্যস্তহীন রাস্তা পেরিয়ে তৃষ্ণা পেয়েছে খুব, কিন্তু আশেপাশে তেমন কোনো চায়ের দোকান দেখছে না সে।
যাও আছে তাও তার অপোজিট রাস্তায়। সেখানে যেতে হলে তাকে মাঝ রাস্তার এই গাড়িগুলো টপকাতে হবে। কিন্তু এই মুহূর্তে রাস্তা পারাপার করার মতো মোটেও মন চাইছে না তার। একবার পা হলে দ্বিতীয় ঘুরে আবারও আসতে হবে তাকে। শেষমেশ নিরুপায় হয়েই ক্লান্ত শরীর আর মন নিয়ে হাঁটা শুরু করলো সে। কয়েক কদম যেতেই হঠাৎই পিছন থেকে একটা পিচ্চি ছেলে এসে ওড়না ধরে টান দিল হিয়া। গলায় টান অনুভব হতেই তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল সে। ওখানেই পিছন ফিরে পিচ্চি একটা ছেলেকে দেখে নিচে বসে বলল হিয়া, কিছু বলবেন আমায়? উত্তরে ছেলেটিও মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিল, যার অর্থ হ্যাঁ, সে কিছু বলবে। ছেলেটির মাথা নাড়ানো দেখে হিয়া তার চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে বলল, বলো। সাথে সাথেই পিছন থেকে একসাথে এক বোতল ঠান্ডা পানি আর অন্য হাতে একটা গোলাপ আর চিরকুট এগিয়ে দিল হিয়ার পানে। ছেলেটির কাছে হিয়া অবাক হয়েই ওগুলো হাতে নিল। পরক্ষণেই পাল্টা কিছু বলতে তার আগেই পিচ্চি ছেলেটি দৌড়ে হাওয়া হয়ে গেল মুহূর্তেই। হিয়া বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর চিরকুটটা খুলল। সে যেখানে লেখা, এত আলসে কে তুমি? জানো না তেষ্টা পেলে পানি খেতে হয়? সবসময় সাহিত্যের পিছনে ছুটলেই হবে নাকি মিস ঔপন্যাসিকা? মাঝে মধ্যে কাল্পনিকতা থেকে বেরিয়ে বাস্তবে মুখ লুকাতে হয় প্রিয়দর্শিনী। হিয়া বেশ অবাক হলো চিরকুটটা পড়ে। সে যে সাহিত্যের পেছনে ছুটছিল এটা কি করে বুঝলো এই চিরকুটের মালিক? অবাক হয়ে বলল সে, স্ট্রেঞ্জ। বলেই পেছন ফিরে তাকালো কয়েকবার, বাট আশেপাশে তেমন কাউকেই চোখে পড়ল না তার। পরক্ষণেই বেশি কিছু ভাবলো না আর এগিয়ে গেল নিজের গন্তব্যের দিকে। চেয়েছিল ফুলটা ফেলে দিতে, কিন্তু ফুলটা এতটাই সুন্দর যে না চাইতেও সেটাকে নিয়েই এগিয়ে গেল সে। আপনা আপনি ঠোঁটে হাসি ফুটল তার। অন্যদিক থেকে বেশ খানিকটা দূরে হিয়ার হাসি মাখা মুখ দেখে নিশ্চুপেই হাসল কেউ। হয়তো এতক্ষণ হিয়ার এই হাসি মাখা মুখটা দেখার জন্যই ব্যাকুলভাবে অপেক্ষা করছিল সে। পরের দিন খুব ধুমধাম করেই বৌভাতের অনুষ্ঠান পালন করা হলো শুভ্র আর বর্ষার। শুভ্রের কয়েকজন বিদেশি ফ্রেন্ডরাও সামিল ছিল তাতে, যদিও তাতে বর্ষার কোনো ক্ষোভ ছিল না। বর্ষার সাথে হাই হ্যালো ব্যতীত তেমন কোনো কথা হয়নি আর তাদের সাথে। রাত প্রায় 10টার কাছাকাছি। সারাদিনের অনুষ্ঠান ছেড়ে সবেমাত্র বিছানায় গা এলিয়েছে বর্ষা। আজ তার মা বাবাও এসেছিল, সাথে এসেছিল হাতে গোনা কয়েকজন বন্ধু। বর্ষা খুব নিশ্চুপ স্বভাবের হওয়ায় খুব একটা বন্ধু জোটেনি তার। হাতে গোনা 2-4 হবে হয়তো। তপ্ত নিঃশ্বাস ছাড়ল বর্ষা। আজ আবারও বেলকুনিতে দাঁড়িয়ে শুভ্র কারোর সাথে কথা বলছে। কার সাথে রাত করে কথা বলে বুঝতে পারে না বর্ষা। কোনো বিশেষ কেউ? উত্তর মেলে না বর্ষার। অতঃপর বেশি কিছু না ভেবেই চোখ বুজে ফেলল সে। তাদের সম্পর্কটা ঠিক কোনো দিকেই যাচ্ছে ঠিক বুঝে উঠতে পারছে না সে। শুভ্র তেমনভাবে কোনো কথাই বলে না বর্ষার সাথে, যেটা খুব খারাপ লাগছে বর্ষার কাছে। শুভ্র চায় কি? কি চলছে শুভ্রর মনে বুঝে উঠতে পারে না বর্ষা। চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। এই মুহূর্তে মনে হচ্ছে বর্ষার এই বিয়ে না হলেই বোধহয় ভালো হতো। রাত প্রায় 1:30টার কাছাকাছি। টেবিল জুড়ে থাকা কিছু ডায়েরির পৃষ্ঠা উল্টেই চলেছে বারংবার, যদিও সেখানে কিছু অস্পষ্ট শব্দ ব্যতীত তেমন কিছুই লেখা নেই। জানালার কার্নিশ পেয়ে আসা রাতের জ্যোৎস্না ভরা আলো এসে পড়েছে সেই ডায়েরির পাতাতে। এদের পাশেই খাট জুড়ে ঘুমিয়ে আছে হিয়া। কয়েক মুহূর্ত আগেই চোখ বুঝেছে সে, যদিও ঘুমটা খুব বেশি গভীর হয়নি তার। এমন সময় হঠাৎই বেলকুনির পাশ দিয়ে কিছু ভয়ঙ্কর শব্দ কানে আসতে হিয়ার কাঁচা ঘুমটা ভেঙে গেল, সাথে আটকে উঠল মন। চটজলদি শোয়া থেকে উঠে বসলো হিয়া। রুমের লাইট জ্বালালো থাকলে খুব বেশি ভয় পেল না সে। হিয়া কিছুটা ঘাবড়ানো মুখ নিয়ে এগিয়ে গেল বেলকুনির দিকে। তৎক্ষণাৎ একটা প্যাকেট আর প্যাকেটের উপরে দড়ির সাথে আটকানো একটা চিরকুট দেখে আরও যেন অবাক হলো খুব।
হিয়া তৎক্ষণাৎ এগিয়ে যায় সেদিকে। হয়তো সে যেটার খোঁজে সারা বিকেল জুড়ে হেঁটেছে সেটাই এটা। হিয়া আশপাশ তাকিয়ে চটজলদি চিরকুটটা হাতে নিল। তবে এবার চিরকুটটা খোলার সাথে থাকে প্যাকেটটা খুলল সে। প্যাকেটটা খুলতেই মুখে হাসি ফুটল তার, কারণ সে যে বইটা খুঁজছিল সেটাই এটা। হিয়া খুশি মনে চিরকুটটা খুলল। সেখানে লেখা, তোমার একটুখানি নিশ্চিন্তে ঘুমানোর উপহার হিসেবে এই ছোট্ট উপন্যাস প্রিয়দর্শিনী। হিয়া খুশি মনে তাকালো আবারও তার হাতে থাকা বইটার দিকে, যেখানে তার প্রিয় একজন লেখক রবীন্দ্রনাথের লেখা উপন্যাস ঘরে বাইরে নামটি জ্বলজ্বল করছে। ঠোঁটে হাসি রেখেই বইটি বুকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত খুশিটা হুট করে হানা দিলে যেমন খুশি খুশি লাগে, এই মুহূর্তে হিয়ার অবস্থাটাও তাই, যেটা হয়তো লেখে প্রকাশ করা যাবে না। সময়টা অস্থায়ী, তাই তো এই অস্থায়ী সময়টার সাথে চলতে গিয়ে প্রায় থতমত খেতে হয় আমাদের। ব্যস্ত এই সময়ের ব্যস্ত এই শহরের মানুষের আনাগোনাও প্রখর, আর এই ব্যস্ত মানুষের ভিড়েই ঢাকা এয়ারপোর্টের অনেকটা জায়গা জুড়েই দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষার পরিবার। সাধারণত শুভ্র বর্ষাকে বিদায় দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছেন ওনারা। শুভ্রের মা আর বর্ষার মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন খুব। ছেলেমেয়ে দুটোকে বিদায় দিতে এসেছে ওনারা এখানে। শুভ্রকে অনেক কিছু বুঝিয়ে বলেছে শুভ্রের বাবা। বিয়ের পর থেকেই দেখছে ছেলেটা খুব চুপচাপ হয়ে গেছে। এমনিতেও শুভ্র একটু গম্ভীর টাইপের, কিন্তু বিয়ের পর যেন এর গভীরতা আরো বেশি হয়ে গেছে, যার জন্য একটু টেনশনও হচ্ছে শুভ্রর বাবার। অতঃপর সবাইকে বিদায় জানিয়ে পাশাপাশি হেঁটে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হলো শুভ্র আর বর্ষা। পিছন ফিরে আরেকবার তাকালো বর্ষা। আপনজনদের ছেড়ে চলে যাচ্ছে সে অনেক দূরে, যদিও সে জানে না সামনের দিনগুলো আসলে কেমন কাটবে তার। তপ্ত নিঃশ্বাস ফেলে চোখে পানি মুছে এগিয়ে যেতে লাগলো সে শুভ্রের পিছু পিছু। বাকি সবাই প্রায় নির্বিকার হয়ে তাকিয়ে রইল শুভ্র বর্ষার যাওয়ার পানে। প্লেনের মাঝ বরাবর সারিতে উইন্ডো সিটে বসে আছে বর্ষা। নার্ভাস লাগছে খুব। লাইফে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছে সে বিদেশে পাড়ি দেওয়ার জন্য। বুকের ভেতর যেন হাতুড়ি পেটার মতো কম্পিত শব্দ হচ্ছে শুধু। এতটাই অস্থিরতা ফিল হচ্ছে তার যে শরীর সমতেই কাঁপছে। কাঁপাকাঁপির ঠেলায় 2 বোতল পানি শেষ করে ফেলেছে কয়েক মুহূর্তেই। 3 বার পানি আনার জন্য কাউকে ডাকার জন্য পরিকল্পনা করতেই তার পাশে বসে থাকা শুভ্র বিরক্ত নিয়ে তাকালো বর্ষার দিকে। তারপর বলল, হচ্ছেটা কি? তুমি কি সোজা হয়ে বসতে পারো না? আর এতবার পানি খাওয়ার কি আছে? শুভ্রের কথা শুনেই কেঁপে উঠল বর্ষা। তৎক্ষণাৎ কাঁপা কাঁপা গলায় বলল সে, বিশ্বাস করুন, আমার না ভীষণ ভয় করছে, শরীর কাঁপছে, গলা শুকিয়ে আসছে। এত ভয় পাওয়ার কি আছে? প্লিজ আমার উপর বিরক্ত হবেন না। আসলে প্রথমবার ফ্লাইটে করে কোথাও যাচ্ছি তো, কোনো ব্যাপার না, আমি আর পানি খাবো না। এতটুকু বলেই হাত থেকে পানির বোতল সারিয়ে ফেলতেও নিল বর্ষা, কিন্তু আশেপাশে কোথায় রাখবে সেটাই বুঝতে পারছে না। বর্ষার কাছে আরো বিরক্ত শুভ্র। গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, আমার কাছে দাও। সাথে সাথে বর্ষাও 2 সেকেন্ডের দেরি না করে হাতের বোতলটি এগিয়ে দিল শুভ্রের কাছে। তারপর শুকনো হেসে জানালার বাইরে তাকালো সে। এদিকে শুভ্র একজন লেডি এয়ার হোস্টেসকে ডেকে আরেক বোতল পানি আনিয়ে রাখলো বর্ষার আড়ালেই। এরই মধ্যে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো আর 10 মিনিটের মধ্যেই তাদের ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবে। যাত্রীরা যেন তাদের সিট বেল্ট খুব যত্ন সহকারে চটজলদি লাগিয়ে ফেলে। মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে শুভ্র সহ ফ্লাইটের সবাই তাদের সিট বেল্ট লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। বর্ষাও হাতে নিল সিট বেল্ট, কিন্তু নার্ভাসের কারণে হাত কাঁপছে তার, যার দরুন ঠিকমতো লাগাতে পারছে না সে। বর্ষার কাণ্ড খেয়াল করলো শুভ্র। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বর্ষার কাছাকাছি এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে লাগাতে এত নার্ভাস হওয়ার কি আছে? ভুলে কেন যাচ্ছ? তুমি একটা নও, আমিও তো আছি তোমার সঙ্গে। যদিও কথাটা শুভ্র কিছুটা বিরক্তির ভাব নিয়েই বলল, তারপরও শুভ্রের কথা শুনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল বর্ষার ভিতর দিয়ে, যার কারণে আনমনেই মুখে হাসি ফুটল তার। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না বর্ষার ঠোঁটে।
হঠাৎই পুরো প্লেন জুড়ে কম্পিত এক ধাক্কা খেতেই চমকে উঠল সে। সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে শুভ্রের হাত জাপটে জড়িয়ে ধরল তৎক্ষণাৎ। চোখ বন্ধ করে নিল নিমিষেই। চোখ মুখ ঠোঁট অনবরত কাঁপছে তার। শুভ্র বেশ অবাক হয়ে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। সে বোঝে না এতটা ভয় পাওয়ার কি আছে। এরই মধ্যে প্লেন চলতে শুরু করলো ধীর গতিতে। শুরুতে আস্তে আস্তে চললেও ধীরে ধীরে এর প্রবণতা হলো গভীর। সামনে যত এগোচ্ছে বর্ষার হৃৎপিণ্ড যেন ততই তড়িৎ গতিতে বাড়তে লাগলো। হাত কাঁপছে, শরীর কাঁপছে, বুকের ভেতর ধকধক করছে, সব মিলিয়ে বিশ্রী এক অবস্থা। শুভ্র তখনও শুধু তাকিয়ে আছে বর্ষার এমন ভয়ার্থক মুখের দিকে। না চাইতেও ভিতর থেকে কেমন যেন হাসি পাচ্ছে তার। যদিও কারো ভয়ার্থক চেহারা নিয়ে হাসাহাসি করতে নেই, কিন্তু তারপরেও হাসি পাচ্ছে শুভ্রের। নিজের হাসিটাকে দমিয়ে রেখে কোনো মতে স্থির বা সোজা হয়ে রইল সে। এরই মধ্যে ধীরে ধীরে আকাশপথে পাড়ি জমাতে লাগলো তাদের প্লেন। বর্ষা তার নখ দিয়ে খামচে এতটাই শক্ত করে ধরে আছে শুভ্রের হাত যে এখন শুভ্র ব্যথা অনুভব করছে একটু। তবে ঠোঁট চেপে পুরোপুরি ব্যথাটাকে হজম করে নিল সে। কিছুক্ষণ পর প্লেন জমিনে ছেড়ে আকাশপথে ভাসছিল তখন। ধীরে ধীরে বর্ষার মন মস্তিষ্ক সবকিছুই শান্ত হতে লাগছিল ধীর গতিতেই। বর্ষা আস্তে আস্তে তার চোখ খুলতে লাগলো। চোখ এতটাই শক্ত করে চেপে রেখেছিল যে শুরুতে ঝাপসা ঝাপসা লাগছিল সবকিছু। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তাকালো সে শুভ্রের দিকে। শুভ্র তখন স্থির দৃষ্টি নিয়ে তাকিয়েছিল বর্ষার পানে। শুভ্রকে নিজের দিকে এক অ্যাঙ্গেলে তাকিয়ে থাকতে দেখে চটজলদি নিজের হাত সরিয়ে অস্পষ্ট নির্ভাবে নিজের হাসিটাকে ঠোঁটে রেখে বলল, সরি। সাথে সাথেই দৃষ্টি সরালো শুভ্র বর্ষার উপর থেকে। নিজের ডান হাতটাকে শক্ত করে চেপে ধরলো তৎক্ষণাৎ। ব্যথায় হালকা জ্বলছে জায়গাটা। হয়তো বর্ষার নখের আঁচড়েই ছিলে গেছে একটু। কাঙ্ক্ষিত বিরক্ত নিয়েই কিছু বলার জন্য মুখ খুলতে নিয়েও আবার কিছু বলল না সে। শুভ্রের কাজে ভীত হয়ে বসে রইল বর্ষা। এদিকে শুভ্র এই মেয়ের সাথে সারা জীবন সংসার করবে কি করে? আঘাতে আঘাতে মনে হয় ক্ষত বিক্ষত করবে তাকে। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ শুভ্রের। এই কয়েকদিনে নিজেকে সামলে নিতে পারলেও এখন যেন সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে বর্ষা। যখন তখন রাগের বশে যা খুশি তাই করে ফেলতে পারে শুভ্র। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো শুভ্র। হয়তো রাগ কমানোর প্রচেষ্টা। এদিকে শুভ্রের কাণ্ডে খুব বলতে ইচ্ছে করছিল বর্ষা, তো রাগ করেন কেন? আমি তো একটু ভয় পেয়েছিলাম শুধু। আপনি না খুবই ভয়ানক। কিন্তু কথাটা আর বলা হয়ে উঠল না শুভ্রকে। বর্ষার ভিতরের ঠোঁট পর্যন্ত আটকে রইল সেই কাঙ্ক্ষিত বাক্যগুলো, অস্পষ্টীয় শব্দগুলো। হঠাৎই চোখ গেল বর্ষার শুভ্রের হাতের দিকে। সাথে সাথে কেঁপে উঠল সে। তার নখের আঁচড়ে পুরো লালচে হয়ে গেছে জায়গাটা। তাই হয়তো ব্যথায় আর রাগে চোখ বন্ধ করে রেখেছে শুভ্র। বর্ষার ইচ্ছে করছে হাতটা ধরে মলম লাগিয়ে দিতে, কিন্তু সাহসে কুলাচ্ছে না মোটেও। যদি রেগে যায় শুভ্র নামক এই ভয়ানক ব্যক্তিটি। তাই মনের এই কাঙ্ক্ষিত বাসনা নিয়েই চুপচাপ বসে রইল বর্ষা নিজের সিট জুড়ে। রাত 9টা কি 10টা। রাস্তার পাশ জুড়ে থাকা আলোকিত ল্যাম্পপোস্টের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে হিয়া। কিছুটা বিরক্ত লাগছে তার। নিজের প্রাণপ্রিয় ডায়েরিটি কি করে সে সিফাতের বাড়িতে রেখে আসলো এটাই যেন বুঝলো না সে। তাই তো সেটা আনতেই এই রাতের বেলা বাড়ি থেকে বের হতে হয়েছিল তাকে। যদিও আরো কয়েক ঘন্টা আগেই বেরিয়েছিল, এখন বাড়ি ফেরার উদ্দেশ্যেই হাঁটছে। আশেপাশে মানুষের আনাগোনা খুব কম, যার দরুন হালকা ভয় ভয়ও করছে তার। তাদের এলাকার একটা কুকুর আছে যেটা প্রায় এই টাইমে ঘেউ ঘেউ করে, যার কারণে আরো বেশি ভয় হচ্ছে হিয়া। ছোটবেলা থেকেই কুকুরকে ভীষণ ভয় পায় সে। সেই ছোটবেলায় কবে টিউশন পড়তে গিয়ে দৌড়ানি খেয়েছিল কুকুরের, সেই ভয় এখনো আছে তার। হিয়া যত পারে তাদের এলাকার সেই কুকুরটাকে এড়িয়ে চলে। আজও মনে মনে চাইছে কুকুরটার সাথে যেন দেখা না হয়। মনে মনে আল্লাহর নাম নিয়ে ভীত শরীর নিয়ে আস্তে আস্তে এগোচ্ছিল সে। এমন সময় অনাকাঙ্ক্ষিতভাবেই একটা রিকশা এসে থামলো তার সামনে। হুট করেই এমনটা হওয়াতে পুরোই কেঁপে উঠল হিয়া। সামনে রিকশাওয়ালাকে দেখে নিজেকে সামনে নিয়ে পাশ কেটে চলে যেতে নিল সে।
হিয়াকে যেতে দেখে বলে উঠল রিক্সা। কোথায় যাবেন আফা? আমি আমনেরে পৌঁছাই দেই। রিক্সাওয়ালার কথা শুনে ওখানেই দাঁড়িয়ে পড়ল হিয়া। পিছনে ঘুরে মুচকি হেসে বলল সে। তার আর দরকার পড়বে না চাচা, আমি প্রায় এসে গেছি। বলেই যেতে নিল হিয়া। হিয়াকে যেতে দেখে বলে উঠল রিক্সাওয়ালা। আপনি নাকি কুকুরে ভয় পান, তাই স্যার কইল আপনার বাড়ির গেটের লকটি নামাই দিতে। রিক্সাওয়ালার কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় হিয়ার। আশ্চর্য, সে যে কুকুরের ভয় পাচ্ছে এই কথাটা রিক্সাওয়ালা কি করে জানলো? আর স্যারটাই বা কে? হিয়া অবাক হয়ে বলল, স্যার। নাম কইতে মানা করছে। এবার বিরক্ত লাগছে হিয়ার। আশ্চর্য, নাম বলেনি কেন? কোনোভাবে নির্মল নয় তো? কিন্তু এই মুহূর্তে নির্মলের তো চেম্বারে থাকার কথা। তাহলে হিয়ার ভাবনার মাঝেই আবারও বলে উঠল রিক্সাওয়ালা। কি হলো আহেন আফা, একলা একলা গেলে ভয় পাইতে পারেন। হিয়া বিরক্ত হলো খুব। বিরক্ত নিয়েই বলল সে, কে বলেছে আমি কুকুর ভয় পাই? আমি কিছুতেই ভয় পাই না, বুঝছেন? কিন্তু আফা। কোনো কিন্তু নয়, আপনি যান আপনার কাজে। বলেই হনহন করে এগিয়ে যেতে লাগলো হিয়া। আশ্চর্য, কুকুরের ভয় পাই দেখে কি এখন রিক্সাওয়ালাকেও তাকে নিয়ে মজা নিবে নাকি? আর কে না কে তার কথা শুনে হুট করে রিক্সায় চড়ে বসবে, তারপর হিতে বিপরীত কিছু হয়ে গেলে তখন? নানা কিছু ভাবতে ভাবতে এগিয়ে চলল হিয়া সামনে। হঠাৎই একটা মোড় আসায় থমকে দাঁড়িয়ে পড়ল হিয়া, কারণ সে যেটার ভয় পাচ্ছিল সেটাই তার সামনে দাঁড়িয়ে আছে। আজকে আর ভাগ্য তার সহায় হলো না। তার থেকে কয়েক কদম দূরেই একটা অটোরিকশার কাছ দিয়ে বসে আছে কুকুরটা। হিয়া ভয়ে ভয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো তার পাশ দিয়ে। বুক কাঁপছে তার। এই মুহূর্তে মনে হচ্ছে রিক্সাওয়ালার কথাটা তার শোনা উচিত ছিল। এই জন্যই বলে অতি চালাকের গলায় ধরে। হিয়া আস্তে আস্তে চুপচাপ কুকুরটার পাশ দিয়ে এগিয়ে যেতে লাগলো। কয়েক কদম এগোতেই হঠাৎই কুকুরটা ঘেউ ঘেউ করে উঠলো দুবার। সাথে সাথেই হিয়া ঘাবড়ে গিয়ে ও মা বাঁচাও বলতে বলতেই দিল দৌড়। কত দূর যেতেই আচমকাই কেউ একজন হিয়ার হাত ধরে দিল টান, সাথে মুখ চেপে ধরলো তৎক্ষণাৎ। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। সাথে সাথেই কাঙ্ক্ষিত সেই মানুষটা বলে উঠল তাকে, তোমরা মেয়েরা এত বেশি বুঝো কেন বলো তো? রিক্সা পাঠিয়েছে আরাম করে চলে আসবে, তা না বেশি বুঝে নিজেও বিপদে পড়বে আর অন্যকেও বিপদে ফেলাবে। ভয়ে জড়সড় হয়ে তাকিয়ে আছে হিয়া সামনের ছেলেটির মুখের দিকে। সে ভাবেনি এই মুহূর্তে তার সামনে নির্মল দাঁড়িয়ে থাকবে। হিয়া অস্পষ্টনীয়ভাবে তার মুখ হারা উচ্চারণ করলো হিয়ার কথা শুনে ওর মুখে আরো একবার তাকিয়ে বেশ ভাবনাহীনভাবে বলল নির্মল। কি বললে তুমি? উত্তরে আবারও শব্দ করলো হিয়া, যার অর্থ আমার মুখের উপর থেকে আপনার হাত সরান। হিয়ার এবারের প্রতিধ্বনি শুনে নির্মল বুঝতে পেরে চটজলদি নিজের হাতটা সরিয়ে বলল, এখন বলো। সঙ্গে সঙ্গে তেলেবেগুনে এক হয়ে রাগী কণ্ঠ নিয়ে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল হিয়া, কি পাগল? এইভাবে কেউ কারো মুখ চেপে ধরে থাকে নাকি? আর একটু হলেই তো জানটা বেরিয়ে যাচ্ছিল। হিয়ার কথা শুনে নির্মল কিছুটা হতাশ হয়ে বলল, খুব বেশি কষ্ট পেয়েছো? ওভাবে তাকাবে না। আপনি মানুষটা তো ভারী অদ্ভুত। আর এত রাতে এখানে কি করছেন? কি করছি মানে? তোমার জন্যই তো আশা লাগলো। যাই হোক, রিস্কায় উঠোনি কেন? এই তো কুকুরের বয়ে দৌড়ানি দেওয়া লাগলো। দেখুন, বেশি বাজে বকবেন না, আমি একদমই ভয় পাইনি। হ্যাঁ, তা তো তোমার চোখ দেখে বুঝতে পারছি। তোমরা মেয়েরা না কেমন যেন একটা জিনিসে ভয় পাও, সেটাও সহজে স্বীকার করতে চাও না। আপনার কথা বলা শেষ হলে বলুন, আমি বাড়ি যাব। জানি তো, দাঁড়িয়ে আছো কেন? যাও। বলেই হিয়ার সামনে থেকে সরে আসলো নির্মল। নির্মলকে সরতে দেখে হিয়া মিটমিট চোখে আশেপাশে তাকালো। কুকুরটা আগের ন্যায় সে যে রাস্তা দিয়ে যাবে সেখানেই বসে আছে, যেটা দেখে হিয়া শুকনো ঢোক গিলল। হিয়ার কাণ্ডে হাসলো নির্মল। তারপর গম্ভীর কণ্ঠ নিয়ে বলল সে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বাড়ি। নির্মলের কথা শুনে হালকা কেঁপে উঠল হিয়া। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল সে, এমন করছেন কেন? আমি কি করছি? যা করার সব তো তুমি করেছো। আমি কি করেছি?
হিয়ার এবারের কথা শুনে বেশ সিরিয়াসভাবেই হিয়ার চোখের দিকে তাকিয়ে বলল নির্মল। তুমি তো করেছো সবকিছু, আমার হৃদয়টাকে ক্ষণে ক্ষণে আঘাত করেছো কারণে অকারণে বারবার। নির্মলের কথা নির্বিকার ভঙ্গিতে নির্মলের দিকে তাকালো হিয়া। হিয়াকে নিজের দিকে তাকাতে দেখে আবারও বলল নির্মল। আমার কি একবার ভালোবাসা যায় না প্রিয়দর্শিনী? আমি কি সত্যি খুব খারাপ? নির্মলের এবারের কথা শুনে বেশ অবাক হয়েই তাকালো হিয়া নির্মলের মুখের দিকে। দুজনের চোখাচোখি হলো খুব, দুজনেই তাকিয়ে দুজনের পানে। নির্মলের চোখ তো অনেক কিছুই বলছে, কিন্তু সেই চোখের ভাষা কি হিয়া বুঝতে পারছে? হয়তো পারছে, হয়তো না। রাতের আকাশে তারারা ঝলমল করছে আজ। অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা গাছেরাও নড়ছে ভীষণ। গা ছমছম করা হিম শীতল, কি ঠান্ডা বাতাস। কাঁধে কারো মাথার ভার অনুভব হতেই ঘুম ভেঙে যায় শুভ্রের। এখনো আকাশের বুকে মেঘেদের মাঝে ভাসছে তারা। শুভ্র আনমনেই তাকালো পাশ ফিরে। বর্ষার ঘুমন্ত মুখটা সবার আগেই চোখে পড়ল তার। ফর্সা মুখ, হালকা মেকআপ, মুখে মায়া মায়া একটা ভাব। বর্ষার চোখের পাপড়িগুলো বেশ বড়, সাথে ঘন। যে জিনিসটা আজ প্রথম খেয়াল করলো শুভ্র, বর্ষার ফেসে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে, যার দরুন তাকে বেশ ইনোসেন্ট লাগে। আনমনেই হাসলো শুভ্র। হঠাৎ নিজের ডান হাতের দিকে চোখ গেল। শুভ্রের কেউ একজন তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। শুভ্র বুঝতে পেরেছে তার ঘুমের সুযোগ নিয়ে এই মেয়েটা অত্যাধিক হারের সাহসিকতা দেখিয়েছে। না চাইতেও আবারও হাসলো শুভ্র। আনমনেই ভাবলো, মেয়েটা অতটাও খারাপ না। তপ্ত নিঃশ্বাস ফেললো শুভ্র। তাকালো সে তাদের পাশে থাকা জানালার দিকে। বাংলাদেশের রাত কাটিয়ে এসেছে অনেক দূরে। যদিও সামনের জায়গাগুলো শুভ্রের জন্য নতুন কিছু নয়, কিন্তু বর্ষার জন্য একদমই নতুন পরিবেশ, নতুন মানব, নতুন হাওয়া, নতুন সব মুখ। শুভ্র বর্ষার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি পারবে আমার সাথে মানিয়ে নিতে, অপ্রিয় ঘুমকুমারী? প্রত্যুত্তরে হালকা নড়ে চড়ে উঠল বর্ষা, তবে কিছু বলল না। শুভ্রের হাত জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ল আবার। শুভ্র প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই বর্ষাকে ঘুমিয়ে পড়তে দেখে সামনে নিল নিজেকে। লন্ডনের এয়ারপোর্ট ছাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়ি করে পাড়ি জমাচ্ছে শুভ্র আর বর্ষা। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর পিছন সিটে পাশাপাশি বসে শুভ্র, বর্ষা। বর্ষার দৃষ্টি বাইরে, সুন্দর মিশ্রণ মোলায়েম রাস্তা। লন্ডনের এই রাস্তা আর লন্ডনের প্রকৃতি দেখতেই যেন ব্যস্ত বর্ষা। সারি সারি রঙিন গাছপালা, ধপধপে সাদা রঙের মানুষ, সাথে রং বেরঙের যানবাহন। অতঃপর বলতে না বলতেই কয়েক ঘন্টার মাঝেই চলে গেল তারা তাদের নিজেদের গন্তব্যর কাছে। এক বিশাল আলিশান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শুভ্র আর বর্ষা। ডুপ্লেক্স ছাদওয়ালা বিশাল এক বাড়ি, রংটা সাদা, যার চারিদিকটা রঙিন থাই গ্লাস সমৃদ্ধ। বাড়িটার ডান দিকেই রয়েছে এক বিশাল সুইমিং পুল। বাড়িটা বিশাল মাঠের মাঝ বরাবর তৈরি, যার চারদিকেই রয়েছে সবুজ ঘাসের মাঝে অল্প স্বল্প গাছপালা। বর্ষা পুরো জায়গাটায় চোখ বুলোলো একবার। বেশ লেগেছে তার বাড়িটা। শুভ্র গাড়ি থেকে নেমে নিজেদের ব্যাগপত্রগুলো বের করে বর্ষাকে উদ্দেশ্য করে বলল, চলো। উত্তরে বর্ষাও মাথা নাড়িয়ে চলল শুভ্রের পিছু পিছু। বিকেল 5টা। চুপচাপ বসে আছে বর্ষা। ভালো লাগছে না কিছু, একদম চুপচাপ আর নিরিবিলি সবটা। সকাল থেকেই সবকিছুই নিরিবিলি আর নিস্তব্ধ। শুভ্রও বাড়িতে নেই। এখন এমন সময় বর্ষার ফোনটা বেজে উঠল। উপরে মায়ের নাম্বার দেখে মুহূর্তেই চোখে মুখে হাসি ফুটে উঠল তার। তৎক্ষণাৎ খুশি মনে বলল, হ্যালো মা, কেমন আছো? মেয়ের কণ্ঠ শুনে অপর পাশে বর্ষার মা খুশি মনে বলল, ভালো। তুই মা? এরপরে দুজনের মধ্যে হলো কিছুক্ষণ কথোপকথন। আকাশটা হালকা হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে, হয়তো বৃষ্টি হবে, হয়তো না। বাতাসের প্রলাপে টেবিল জুড়ে থাকা সমস্ত খাতাপত্রগুলো উঠছে বারংবার। জানালা জুড়ে সাদা রং পর্দাগুলো উড়ে চলেছে খুব। বেলকুনিতে থাকা ছোট ছোট গাছের পাতারাও মৃদু বাতাসে উড়ছে ভীষণ। এসবের ভিড়েই বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে হিয়া। পায়ে থাকা পায়েলটাও শব্দ করছে কিছুক্ষণ পরপর।
সাদা রঙের ডায়েরিটা মুখোমুখি চোখ রেখে কিছু একটা ভাবছে হিয়া। কিন্তু যতবারই কিছু না কিছু ভাবতে যাচ্ছে তখনই নির্মলের বলা কাল রাতের কথাটা কানে বাজছে হিয়ার। আনমনেই ভাবল সে, আচ্ছা, সত্যি কি নির্মলকে ভালোবাসা যায় না? মানুষটা তো এমনিতে খারাপ নয়, একটু মারপিট করে ঠিকই, কিন্তু মনটা তো ভীষণ ভালো। চোখ বন্ধ করে ফেলল হিয়া। হুট করে নির্মল নামের মানুষটা মাথায় কেন চেপে বসলো এটাই সে বুঝলো না। অফিস থেকে বাসায় ঢুকতে গিয়ে আচমকা নিচে পড়ে থাকা পানির সাথে পা পিছলে ধারাম করে নিচে ফ্লোরে পড়ে গেল শুভ্র। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে চোখে মুখে খিচে বন্ধ করে ফেলল সে। পরক্ষণেই কিছুক্ষণ পর চোখ খুলে আশেপাশে তাকাতেই পুরো রুম জুড়ে পানি দেখে চোখ মুখ শক্ত করে চেঁচিয়ে বলল সে। বর্ষা। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে হাতে খুন্তি নিয়ে দৌড়ে আসতে লাগলো সে শুভ্রের সামনে। তারপর যা হওয়ার তাই হলো। পা পিছলে ব্যালেন্স সামলাতে না পেরে বর্ষা গিয়ে পড়ল সোজা শুভ্রের গায়ের উপর। এবার যেন শুভ্রের রাগ সপ্তম আকাশে উঠে গেছে। একই তো নিচে পড়ে গিয়ে কোমরে অসম্ভব ব্যথা পেয়েছে, তার উপরে এই বর্ষা এসে পড়তে যেতটুকু বেঁচে ছিল তাও শেষ হয়ে গেল। মিটমিট চোখে তাকিয়ে আছে বর্ষা শুভ্রের দিকে। শুভ্রের থোবড়া দেখেই বুঝতে পেরেছে বর্ষা শুভ্র ভয়ঙ্কর ভাবে রেগে গেছে। বর্ষা মিটিমিটি চোখে শুভ্রের দিকে তাকিয়ে শুকনো হেসে বলল, আমায় ডেকেছিলেন শুভ্র? সাথে সাথে চোখ গরম করে বলল সে। এসব কি করেছো? পুরো রুমে এত পানি আসলো কোথা থেকে? উত্তরে ধীরে ধীরে শুভ্রের উপর থেকে উঠতে উঠতে বলল, আসলে ঘরটা মুছতে নিয়েছিলাম, ভেবেছিলাম আপনি এসে আগে হয়ে যাবে। এটাকে ঘর মোছা বলে? পুরো রুমে তো শুধু পানি দেখছি। উত্তরে শুধু দাঁত কেলানি হাসি দিল বর্ষা। বর্ষার হাসি দেখে আরো রেগে গিয়ে বলল শুভ্র, হাসছো কেন? একদম হাসবে না। একে তো পড়ে গিয়ে আমার কোমরের 13টা বাজিয়ে দিছো। শুভ্রের কথা শুনে শুকনো হাসি থামিয়ে মিনমিনে কণ্ঠ নিয়ে বলল বর্ষা, সরি, আসলে আমি বর্ষা আর কিছু বলার আগেই শুভ্র থামিয়ে দিয়ে কাটকাট গলায় বলল, ওই স্যার, কিছু বলতে হবে না তোমায়। এতটুকু বলে নিজের হাত বর্ষার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো আমায়, তোমার জন্য আমার কোমর তো শেষ। শুভ্রের কথা শুনে চটজলদি নিজের হাত থেকে খুন্তিটাকে সরিয়ে বলল বর্ষা। এতটুকু বলেই তাড়াতাড়ি শুভ্রের হাত ধরে ওঠালো বর্ষা। পায়ে আর কোমরে বেশ ব্যথা পেয়েছে শুভ্র। বর্ষা ধীরে ধীরে শুভ্রকে ধরে বসিয়ে দিল সোফাতে। শুভ্রের অবস্থা দেখে কিছুক্ষণ চুপ থেকে বলল বর্ষা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য তেল নিয়ে আসি। বর্ষার কথা শুনে শুভ্র ভ্রুকুচকে বলে উঠল, তেল দিয়ে কি হবে? মালিশ করে দিব, দেখবেন তাড়াতাড়ি সেরে যাবে। ব্যথা দিয়ে এখন মলম লাগানো হচ্ছে? শুভ্রের কথা শুনে বর্ষা কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি। ঠিক আছে, ঠিক আছে, যাও এখন। উত্তরে বর্ষাও পাল্টা কিছু না বলে চলে যায় রান্নাঘরের দিকে। তার রান্না প্রায় শেষ। এবার সর্বপ্রথম শুভ্রের জন্য তেল গরম করে আনবে বর্ষা, এমন ভাবনা নিয়েই এগিয়ে চলল সে। সোফায় চুপচাপ বসে আছে শুভ্র। কোমরে খুব বেশি ব্যথা না পেলেও পায়ে অসম্ভবভাবে ব্যথা পেয়েছে সে, যেটা শুরুতে বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছে। শুভ্রের রাগ হচ্ছে এই মেয়েটা তাকে আঘাত করতেই থাকে। প্লেনে বসে দেওয়া হাতের আঘাতটা পুরোপুরি যাওয়ার আগেই পায়ে আর কোমরে ব্যথা পেল। শুভ্র বুঝতে পারে না এইরকম আঘাত তাকে আরো কতবার পেতে হবে। শুভ্রের মনে আছে ছোটবেলায় বর্ষা তার ঘাড়ে খুব জোরালোভাবে কামড় দিয়েছিল, যদিও সেখানে তার দোষটাই বেশি ছিল। বর্ষা ছোটবেলা থেকেই চকলেট খেতে পছন্দ করে খুব। চকলেটের ভাগ কখনোই দিতে রাজি নয় সে। তো একবার শুভ্র বর্ষার কাছ থেকে জোরপূর্বক তার চকলেট নিয়েছিল, যার শাস্তি স্বরূপ তার ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছিল বর্ষা। যদিও তার দাগটা এখন বেশি গভীরভাবে না থাকলেও অল্প স্বল্প আছে। সেই থেকেই এই বর্ষা নামক মেয়েটাকে অপছন্দ করে শুভ্র, যদিও এখন সে বোঝে ছোটবেলার কাহিনীতে তারই দোষ ছিল। হঠাৎই পায়ের টান অনুভব করাতে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো শুভ্র। তাকালো সে বর্ষার দিকে, চোখে মুখে বিস্ময়ের ছাপ। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে তার। চুলগুলো উঁচু করে খোপা করে কাকড়া ব্যান্ড দেওয়া কপালের সামনে ছোট ছোট চুলগুলো পড়ে আছে এলোমেলো ভাবে।
পরনের অ্যাশ কালারের টপস আর ব্ল্যাক জিন্স। এলোমেলো ভাবে থাকলেও কেমন বউ বউ লাগছে শুভ্রের কাছে বর্ষাকে। বর্ষা শুভ্রের পাটাকে টি টেবিলের উপরে রেখে শুভ্রের প্যান্টটা পায়ের দিক থেকে উঁচিয়ে পায়ে হাত দিয়ে বলল, কোথায় ব্যথা লাগছে আপনার? বর্ষার হাতের স্পর্শ পেতেই যেন কারেন্টের শক লাগার মতো আটকে উঠল শুভ্র। তৎক্ষণাৎ বর্ষার মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় ব্যথা লাগছে আপনার? বলেই শুভ্রের পায়ের উপরের অংশ হালকা চাপ দিতে লাগলো সে। শুরুতে কিছু অনুভব না হলেও পরক্ষণেই খুব কঠিনভাবে পায়ের ব্যথা অনুভব হওয়াতে মুখ থেকে কিছু অস্পষ্টনীয় শব্দ বের হলো শুভ্রের। সঙ্গে সঙ্গে বর্ষা শুভ্রের দিকে তাকিয়ে বলল, সরি। এতটুকু বলেই চটজলদি তার আনা গরম তেল হাতের তালুতে নিয়ে মালিশ করে দিতে লাগলো বর্ষা। বর্ষার কাজে বেশ অবাক হয়ে বলল শুভ্র, এটা কি করছো তুমি? আমার লাগছে বর্ষা। কিছু হবে না, দেখবেন এক্ষুনি সেরে যাবে। প্রত্যুত্তরে কিছু বলতে পারল না শুভ্র। চুপচাপ ঠোঁট চেপে ব্যথাটা হজম করতে লাগলো সে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।